এরপর মায়ের সাথে কথা শেষ করে ভাইয়ের রুমে আসে দেখার জন্য। যদি এখন এটা রিফাতের রুম, তবে এখনো নাবিল এই রুমটাই আছে। মাহি দরজা খুলে দেখে লক না করে সোজা রুমে ঢুকে পড়ে। রুমে গিয়ে কাউকে পায় না। ভাইয়া বলে ডাক দিতে সামনে দেখতে পায় রিফাত কাপড় চেঞ্জ করছে। হঠাৎ এমনটা দেখে দুজনেই লজ্জা পেয়ে যায়। মাহি দৌড়ে দরজার বাইরে চলে আসে আর বলে, ভাইয়া কই রিফাত ভাই? রিফাত উত্তর দেয়, আন্টির কাছে গেছে নিচে। এরপর আর 1 মিনিটও দাঁড়ায়নি, সোজা নিচে চলে যায়। মনে মনে রিফাতকে মাহি গালি দিচ্ছে। আজব লোক, কাপড় চেঞ্জ করছেন উনি, দরজা আটকাবেন না? কি একটা লজ্জা পড়তে হলো আজ। ভাগ্যের সাথে কেউ ছিল না আর দেখে উনি। আরও একা একা কথা বলতে বলতে মায়ের কাছে যায় এবং গিয়ে দেখে ওখানেই নাবিল আছে। কি জানি মায়ের সাথে আলাপ করছে। মাহির সামনে যেতেই নাবিল বোনকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলে, বাহ, মাহি বুড়ি দেখছি একদম নিহার থেকেও বড় হয়ে যাচ্ছে। কথাটা শুনে মাহি হেসে ওঠে। রিফাত সুন্দর করে রেডি হয়ে নেয়। ওর কেন জানি আজ শুধু হাসি পাচ্ছে। মাহি লজ্জা পেয়ে যাওয়া মুখটা বারবার মনে পড়ছে। যদিও ভালো করে অবাকের জন্য মাহিকে দেখতে পারেনি, তবুও পেছন দিকটা দেখে মনে হয়েছে খুব সুন্দর লাগছে। রিফাতের পছন্দ করে দেওয়া প্রত্যেকটা ড্রেসেই মাহিকে মানিয়েছে। রিফাত নিজেই নিজেকে বলে, রিফাত তোর পছন্দ আছে বুঝতে হবে। এর মধ্যে আরও কয়েকজন চলে আসে রিফাতের সাথে কি জানি একটা কথা বলার জন্য। রিফাতকে দেখে সবাই প্রশংসা করে, খুব সুন্দর লাগছে রিফাতকে, তার স্টাইল ফ্যাশন একদম মানানসই। আরও কত কিছু বলেই যাচ্ছে সবাই। রিফাত শুধু মুস্কি হয়ে আসছে। এবার রিফাত বলে, আমাকে দেখেই এত কিছু, আমাদের জামাই সাহেবকে দেখে কি বলবা তাহলে? এর মধ্যে নাবিলও চলে আসে। এবার সবাই নাবিলের প্রশংসা করছে। আসলে নাবিলকে খুব সুন্দর লাগছে। একজন বলে, নাবিল আর রিফাতকে দেখে দুই ভাইয়ের মতো মনে হয়, একদম সেম সেম লাগে। যদিও নাবিল রিফাতের থেকে একটু লম্বা আর কিছুটা স্বাস্থ্যবান। এরপর নাবিলের আম্মু নাবিল আর রিফাত দুজনের কপালে চুমু খেয়ে বলে, আমার দুটোই ছেলে, তোমরা সব সময় ভালো থেকো। রিফাতের আম্মুও দুজনের মাথায় হাত বুলিয়ে দেওয়া করে দেয়। মাহি দূর থেকে এসে রিফাতের আম্মুকে জড়িয়ে ধরে বলে, বারে তোমরা দুজনকে দেখছি ওদেরকে আদর করে দিতে, আর আমি বুঝি কেউ না? রিফাতের আম্মু মাহির মাথায় চুমু খেয়ে বলে, তুমি তো আমাদের দুই ছেলে আর একমাত্র রাজকন্যা, তাই না আপা? মাহির মাকে উদ্দেশ্য করে বলে। মাহির আম্মুও হাসতে হাসতে বলে, তার বলতে। মাহির কাণ্ড দেখে রিফাত, নাবিল আর সবাই হেসে ওঠে। রিফাতেরও খুব ভালো লাগছে মায়ের সাথে নিজের মায়ের এত সুন্দর বন্ডিং দেখে। আসলে মাহি এতদিনে নিজের মায়ের মতো ফ্রি হয়ে গেছে রিফাতের আম্মুর সাথে। এই কদিনে ওনার সাথেই বেশি সময় কাটানো হয়েছে মাহির। এতে সম্পর্কটা আরও গভীরও হয়ে গেছে। রিফাতের আম্মু মাইকে নিজের মেয়ের মতো আপন করে নেয়। আসলে ওনার তো নিজের কোনো মেয়ে নেই। এদিকে নিহারা সবাই মিলে তাড়াতাড়ি করে আগে আগে পার্লারে চলে যায়। আর জন্য পার্লারে এসেছে শুনেছে, এখানে নাকি আরো সুন্দর করে সাজানো হয়, তাই এখানেই আসা। যদিও আগেরটার থেকে খানিকটা দূরে এই পার্লারটা। সবাই মিলে তাড়াতাড়ি করে সাজা শেষ করে। মাহি এর মধ্যে কয়েকবার কল করেছে, সময় বেশি নেই বলে আর নিহার ফোনটা ব্যাগ থেকে বের করে নেই। অবশেষে সবার সাজগোজ শেষ হয়। বাসায় কাউকে বলেনি আজ এখানে এসেছে, নইলে বকা দিত। সাজানো শেষ হওয়ার পর তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে এক বাইকের সাথে ধাক্কা লাগে নিহার। যদিও তেমন গুরুতর ব্যথা পায়নি, তবে পায়ের আঙুল খানিকটা ছুলে গেছে। ছুলে যাওয়ার কারণে নিহা ব্যথায় কান্না করছে আর সাথে ভয়ও পাচ্ছে। রিনিয়া তাড়াতাড়ি করে সামনে একটা হসপিটালে নিহাকে নিয়ে যায়। ওইখানে সুন্দর করে ড্রেসিং করিয়ে আনে। এখনো নিহা ভয়ে কান্না করছে। রিনিয়া অনেকক্ষণ যাবৎ বুঝিয়ে যাচ্ছে নিহাকে, কিন্তু নিহার এখনো থামার কোনো নামগন্ধ নেই। মাঝখানে এত কাহিনী হওয়ায় অনেকটা সময় পেরিয়ে গেছে, যার ফলে সবার একটু বেশি চিন্তা হচ্ছে। নাবিলদের সবাই নিহাদের বাসায় চলে এসেছে। সে অনেকক্ষণ হলো। এসে শুনে নিহা এখনো বাসায় ফিরেনি পার্লার থেকে। বাসার সবাই সেই কখন থেকে ফোন করেই যাচ্ছে, কিন্তু কেউই ফোনটা তুলছে না। মাহিও এসেছে থেকে নিহাকে কল করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এবার সবার একটু বেশি চিন্তা হচ্ছে, না জানে কি হলো, এতক্ষণ সময় লাগার তো কথা না। এরপর বাধ্য হয়ে নাবিল নিজে নিহাকে কল করে, কিন্তু ফলাফল একই। নাবিলের প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। কে বলেছিল পার্লারে গিয়ে সাজতে? দরকার পড়লে পার্লারের লোকজনকে বাসায় নিয়ে সাজতো, তাহলে তো আর এমনটা হতো না। নিহার আম্মু তো ভয়ে রুমে বসে কান্না করে দিচ্ছে। এরপর অনেকগুলো কল করার পর রিনিয়া ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে বলে, নাবিল আমরা এসে পড়েছি, প্রায় কাছাকাছি, বেশি সময় লাগবে না।
আর কিছু না বলে রিনিয়া কল কেটে দেয়। রিনিয়ারও যে অনেক বেশি ভয় হচ্ছে। নাবিলের ভয়ঙ্কর কণ্ঠটা শুনে যে এখন কলিজা কেঁপে উঠছে, কিন্তু একথা নেহাকে বলা যাবে না, না হলে নেহা ভয়ে শেষ হয়ে যাবে। এমনিতেই বেচারি ভয়ে শেষ হয়ে যাচ্ছে, না জানি নাবিলের মুখোমুখি হলে কি করে। কিছুক্ষণের মধ্যে নিহারা বাসায় এসে পৌঁছায়। নাবিল সবাইকে বারণ করেছে এখানে আসার জন্য। নাবিল নিচে গিয়ে গাড়ির সামনে দাঁড়ায়। মাহিও এসে নাবিলের কাছে দাঁড়ায়, সাথে রিফাতও আছে, কারণ নাবিলের যা রাগ ওকে সামলাতে হবে তো। রিনিয়ারা সবাই গাড়ি থেকে নামে। নাবিল হাত দুটো বুকের উপর গুজে দাঁড়িয়ে আছে। এরপর রিনিয়া কিছু বলতে যাবে, এর আগেই নাবিল হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। নিহা তো বাইরের আবহাওয়া দেখে অবস্থা খারাপ, এখনো গাড়ি থেকে বের হচ্ছে না। নাবিল দরজা খুলে দাঁড়ায়, সুন্দরভাবে জিজ্ঞেস করে, নিহা মোবাইলটা কই? দুবার জিজ্ঞেস করে কিন্তু কোনো উত্তর না পাওয়ায় চিৎকার করে বলে, আমি বলছি তো মোবাইলটা কই আমাকে দেওয়ার জন্য। নিহার মুখটা দেখা যাচ্ছে না এখনো। মোবাইলটা বের করতেই নাবিল নিয়ে নেয় এবং নিজের পকেটে গুজে রাখে আর বলে, আজকের পর থেকে তোর মোবাইল চালানো বন্ধ। তারপর বাসার ভেতরে আগাতে শুরু করে। এর মধ্যে রিনিয়া হাত ধরে নিহাকে নামায় এবং নিহা কান্না জুড়ে দেয়। একদিকে ভয় আবার ব্যথা। নাবিল পেছনে তাকিয়ে দেখে এরকম অবস্থা, তারপর দৌড়ে নিহার কাছে আসে, নিহার হাত ধরে বলে, কি হয়েছে নিহা? এগুলো কি করে হলো? কেউ কিছু বলছো না কেন? নিহার আম্মু কাছে এসে কান্না করে দেয়। মাহিও মন খারাপ করে দেখেছে। নাবিল একবার নিহার মুখের দিকে তাকিয়ে দেখে কান্না করে সব সাজ নষ্ট করে ফেলেছে, তারপর আবার এখনো কান্না করেই যাচ্ছে। সবাই মিলে নিহার আম্মুকে ভিতরে নিয়ে যায়। নাবিল নেহাকে কোলে করে ভেতরে নিয়ে বসায় আর রিনিয়ারা থেকে সবটা জানতে পারে। নাবিলে প্রচুর রাগ হচ্ছে, এই বিয়ের দিনই এমনটা করতে হলো। যাই হোক, এখন তো আর রাগ দেখালে চলবে না, আগে ঠিক করতে হবে, তারপর শাসন না হয় করা যাবে। তারপর যা নিয়মকানুন আছে এখানে বসেই করানো হয়। নিহাকে নাবিলকেও এখানে বসেই খাওয়ানো হয়। অবশ্য নিহার আম্মুই দুজনকে খাইয়ে দিয়েছে। মাহিও সেই কখন থেকে নিহার সাথে খাচ্ছে। তারপর রিফাতের সাথে পাঠানো হয় খাওয়ার জন্য। নিহার পায়ের ব্যথা এখন যদিও কম, তবে রাতে বাড়তে পারে। সবশেষে বিদায়ের পালা। নিহার আব্বু যদিও বলেছিল নিহাকে আজ না নিতে, তবে নাবিল বলেছে ও নিজে সবটা সামলে নেবে আর নিহাকে নিয়ে চিন্তা না করার জন্য ও আশ্বাস দেয়। তারপর সবার থেকে বিদায় নিয়ে নিহাকে নিয়ে বের হয়ে পড়ে নাবিল এবং নাবিলের সাথে সবাই। নিহা অনেক বেশি কান্না করছে, এমনি ভয়, ব্যথা, তারপর আব্বু আম্মুকে ছেড়ে আসার কষ্ট, সব মিলিয়ে নিহার যেন ইচ্ছে করছে মরে যেতে, এত পরিমাণ কষ্ট হচ্ছে। বাসার সামনে এসে নিহাকে কোলে করেই ভেতরে নিয়ে আসে নাবিল। যদিও নিহার এখন একটুও লজ্জা লাগছে না, তবে অনেক বেশি কষ্ট হচ্ছে। কি থেকে কি হয়ে গেল। আসলে এই মেয়েদের জীবনটা বড্ড বেশি অদ্ভুত। সবাইকে ছেড়ে আসার যে কষ্টটা তা সহ্য করার মতো না, তবুও মানিয়ে নিতে হয়। বাসায় নিয়ে আসার পরই নাবিলের আম্মু মানে মামনি নিহাকে এটা ওটা এনে দিচ্ছে, দেখভাল করছে আর নাবিলকে বলে দিয়েছে, আজকের পর থেকে যেন নেহার সাথে ধমক দিয়ে কথা বলতে না দেখি। আমার মেয়েটা যদি তোমার কারণে কষ্ট পায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। নিহা ড্রয়িং রুমে বসে আছে, সাথে নিহাকে জাপটায় ধরে বসে আছে মাহি। একদিকে মাহির খুশিও লাগছে, আবার কষ্টও হচ্ছে। নিহা কষ্ট পাচ্ছে, তাই মাহিও কষ্ট পাচ্ছে। এর মধ্যে নাবিল নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার নিচে চলে আসে। নিচে এসে মাকে ডেকে বলে নিহাকে চেঞ্জ করতে নিয়ে যেতে। অবশেষে মায়ের কথায় নিহাকে নিজের রুমে নিয়ে যায় নাবিল। বিছানায় বসিয়ে নিহার জন্য কিনে আনা একটা সুতির জামা বের করে দেয় পরার জন্য। নিহা অবাক হয়ে বলে, এটা পরবো। জি, শরীর খারাপ, এমনি যত আরামদায়ক জিনিস পরা যায়। আর এখন তোমাকে রেস্টে থাকতে হবে কিছুদিন, একদম শুয়ে থাকবা। এছাড়া যেন কোথাও না দেখি, কথাটা যেন মনে থাকে। আমি মাহিকে পাঠিয়ে দিচ্ছি, ফ্রেশ হয়ে নাও। নিহার মুখের দিকে তাকিয়ে বলে, এমন ভুল সাজার জন্য উনি হাত পা ভাঙার পার্লারে গিয়েছেন, আর কোনোদিন যেন এমনটা না দেখি। তারপর নরম কণ্ঠে বলে, আমাদেরও তো তোমার জন্য চিন্তা হয় নিহা, পাগলামি করলে কি আর চলে বলো? নিহা তো নাবিলকে দেখে শুধু অবাকই হচ্ছে, কখনো যে এমন ব্যবহার করতে দেখেনি। আসলে ছোট্টবেলায় নিহা দেখেছে নাবিলকে, বড় হয়ে তো তেমন কাছেই পায়নি, তাই হয়তো একটু বেশি ভুল ধারণা। আর নাবিল দেশে এসে ফোনে মাঝে মধ্যে বকাঝকা করার জন্য এমন ধারণা নিহার মনে জন্মেছে। নাবিল যতক্ষণ নিহার আশেপাশে থাকে ওর কেন জানি নার্ভাস লাগে, অস্বস্তিতে পড়তে হয় নিহার। তাই নাবিল সামনে আসার সাথে সাথে মনে মনে জপতে শুরু করে, কখনো চলে যাবে। এখনো কথা বলার সময় ঠিক তাই মনে মনে ভাবছে নিহা। যদিও নাবিলের কথা বলার সুর দেখে একটু বেশি অবাক হচ্ছে নিহা, তবে নাবিল ভূতের মতো সেজেছে বলায় অনেক বেশি রাগ হচ্ছে, মনে মনে বকছে, ফালতু লোক, আমি তো ভূতই। তাহলে কেন বলেছিল আমাকে বিয়ে করার জন্য? আর নাবিল সাথে সাথে নিচে চলে আসে মাইকে পাঠানোর জন্য। যদিও এখন নাবিলের ইচ্ছে করছিল না নিহার কাছ থেকে আসার জন্য, তবে কাপড় পাল্টানোর জন্য তো মাহিকে দরকার। তারপর আবার এখন যদি রুমে বসে থাকে সবাইকে না কি
ভাববে। মাহিকে ডেকে নাবিল নিহার কাছে পাঠিয়ে দেয় এবং বলে দেয় সবকিছুতে নিহাকে সাহায্য করার জন্য। পায়ে ব্যথার কারণে নিহা একা কিছু করতে পারবে না। মাহির সম্মতি জানিয়ে নিহার রুমে চলে যায়। নাবিল মাহির চলে যাওয়ার দিকে তাকিয়ে আবার রিফাতের রুমে যায়। মাহি নিহা আর নাবিলের নতুন রুমের সামনে আসে। এখন অবধি নিহা আর নাবিল ছাড়া কেউ সাজানোর পর এই রুমে আসেনি, এমনকি মাহিও আসেনি, এ প্রথমবার আসছে। মাহি রুমের বাইরের দিকটাই একবার চোখ বুলিয়ে বলে, বাবা, দেখে তো মনে হচ্ছে ভালোই সাজিয়েছে। দরজাটা একটু মেশানো। আস্তে আস্তে দরজাটা খুলে রুমে প্রবেশ করে এবং গিয়ে দেখে নিহা একা একাই বকবক করছে আর মুখ ফুলিয়ে গোমরা করে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি রেগে আছে। মাহি ভাবছে না জানি এই ঝড় আমার উপর দিয়ে যায়। মাহি রুমের চারপাশের সবকিছু ভালো করে দেখে নেয়। নিহা এখনো বুঝতে পারেনি কেউ রুমে এসেছে এবং ঘোরাঘুরিও করছে। মাহি বলে ওঠে, উফ, কি সুন্দর করে সাজানো হয়েছে। ভাইয়ার পছন্দ আছে বলতে গেলে, তাই না নিহা আপু? হঠাৎ কারো কথায় নিহা ভয়ে কেঁপে ওঠে। মাহি নিহার অবস্থা দেখে নিজেই হেসে ওঠে। মাহিকে দেখে নিহার স্বস্তি ফিরে আসে এবং ইচ্ছেমতো ঝগড়া করে মাহির সাথে এবং এতক্ষণ নিহার কাছে না আসার জন্য অনেক বেশি গালি দেয় মাহিকে। মাহি বলে, হয়েছে হয়েছে, আজকের দিন অন্তত থামো। কেন রে, আজকে কি তোর বিয়ে নাকি? আমার বিয়ে, আমার সমস্যা না থাকলে তোর কিসের কি? হ্যাঁ, মাহি বিছানায় বসে বলে, চারপাশে একটু তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আসলে নিহা রুমে আসার পর এটা আর খেয়াল করেনি। এমনি চুপচাপ মাথা নুয়ে শুধু বসেই ছিল। নিহা বসে থেকেই বলে, বাহ, আসলেই তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা কোন রুম মাহি? আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এটা এতদিন লক করা ছিল, কালকে ভাইয়ার সাজেশনে রুমটা ডেকোরেশন করা হয়েছে। আগের রুমটায় রিফাত ভাইয়া থাকবে। এরপর বসে থেকে মাহি নিহার মাথার ক্লিপ খুলতে সাহায্য করে। নিহা বলে, ভালো কথা, আসার পর থেকে তো রিফাত ভাইয়াকে একবারও দেখিনি। কই আছে ভাইয়া? মাহির এতক্ষণ খেয়াল ছিল না। মাহিও মনে মনে চিন্তা করে, আসলেই তো আমিও তো একবারও দেখিনি। আন্টিকে তো আম্মুর সাথেই দেখলাম, আর আঙ্কেল আব্বুর সাথে বাইরে গেছে। নিহা বলে, কিরে মাহি, কিছু বলছিস না যে? হয়তো আছে কোথাও, আমি দেখিনি। এরপর নিহা ফ্রেশ হয়ে আগেরটা রেখে নতুন একটা কাপড় মাহিকে দিয়ে বের করে পরে নেয়। এটাও সুতির লং জামা। নাবিল বলে যাওয়ায় সুতি জামাই পরলো, নয়তো আবার বকাঝকা শুরু করে দেবে। মাহির সাহায্যে একদম ফ্রেশ হয়ে নেয় নিহা। মাহি বলে, নিহা আপু, তোমাকে নর্মালি বেশি ভালো লাগে, আর আজকে তো শুধু বই লাগছে। বলে হেসে ওঠে। নিহা মাহিকে বলে, মামনির ফোনটা একটু নিয়ে আয় না, আমি আম্মুর সাথে কথা বলবো। তোমার ফোন ভাইয়া দেয়নি? না, এখনো দেয়নি। এবার ঠিক আছে। নিহা চোখ রাঙাতেই মাহি চলে যায়। নিহা একা একা বসে আছে রুমে। ওর এখন বেশি কষ্ট হচ্ছে। কালকেও নিজের বাড়িতে ছিল, আর আজকে এত ব্যথা পাওয়ার পরও নিজের মায়ের কাছে নেই। একা আছে বলে একটু বেশি মন খারাপ লাগছে। মাহি সেই কখন গেল ফোন আনার জন্য, এখনো এলো না। নিজে নিজেই নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় নিহা, যার ফলে পায়ে আরও ব্যথা পায়। তারপর ফ্লোরে বসে কান্না করে দেয়, তবে কোনো শব্দ করে কান্না করেনি। পায়ের দিকে তাকিয়ে দেখে কান্না করছে। স্পষ্ট বুঝতে পারছে ছুলে যাওয়া জায়গা থেকে রক্ত বের হচ্ছে। নিহা কান্না করছে আর নিজের আম্মুকে ডাকছে। মাহি নিজের মায়ের সাথে কথা বলতে গেলে মা বলে, দাঁড়াও আমিও যাচ্ছি তোমার সাথে। মা বলে, দাঁড়াও আমিও যাচ্ছি তোমার সাথে। তাই মায়ের জন্য এত দেরি হয়। আর নাবিল রিফাতকে নিয়ে বাজারে যায়। রিফাতের শরীরটাও ভালো লাগছে না, মাথা ব্যথা থাকায় রুমে ছিল, তাই নাবিল সাথে করে নিয়ে যায়। ওষুধও নিয়ে আসবে, আর নিহার জন্য যে ওষুধ আনতে হবে, নইলে নির্ঘাত ব্যথা বেড়ে জ্বর আসবে। মাহি আর মাহির আম্মু রুমে এসে দেখতে পায় নিহা নিচে পড়ে আছে আর কান্না করছে। মাহি দৌড়ে এসে নিহাকে জাপটে ধরে বলে, নিহা আপু, তোমার কি হয়েছে? এখানে পড়ে আছো কিভাবে? মাহির আম্মু তড়িঘড়ি করে নিহাকে উঠায় এবং বিছানায় বসে। নিহা পা সোজা করেও বসতে পারছে না। মাহির আম্মু নিহার মাথায় হাত বুলিয়ে দেয়, আর মাহি পায়ের ব্যান্ডেজের গায়ে রক্ত দেখে বলে, আম্মু, রক্ত বের হচ্ছে তো। এবার নিহা ভয়ে কান্নার গতি আরো বাড়িয়ে দেয় এবং বলে, মামনি, আমার ব্যথা করছে। ড্রেসিং করতে গেলে নিহা দেয় না, আরো বেশি কান্না করে। কান্না করতে করতে বলে, আমার পাটা কি পুরো ভেঙে গেল মামনি? আমি কি কখনো হাঁটতে পারবো না? এগুলো বলছে আর কান্না করছে। পুরো বাড়ির মেহমান সব জড়ো হয়ে আছে নিহার কান্নার আওয়াজে। সবাই ছুটে আসে। নাবিল এখনো বাসায় আসেনি, শুনলে রাগারাগি করবে, তাই ফোন দিয়ে শুধু বলেছে শুধু বাসায় আসার জন্য। নাবিল বলেছে, আমরা এসেই পড়েছি, আর একটুখানি সময় লাগবে। নাবিল তো আর জানে না বাসায় ঠিক কি হয়েছে। নিহা এখন চুপ করে বসে আছে। নিহার আম্মু আব্বুর প্রতি অনেক বেশি রাগ হচ্ছে। আজ এত কষ্ট পাচ্ছে দেখে ওর মনে হচ্ছে শুধু ওদের জন্যই এমনটা হলো। বিয়ে না দিলে তো আর এমনটা হতো না। মামনি, মাহি, রিফাতের আম্মু সবাই এখন এখানে নিহার সাথে বসে আছে।
এর মধ্যে নাবিল বাসায় আসে। নিচে মাকে না পেয়ে কাজের মেয়েকে জিজ্ঞেস করে জানতে পারে নিহার কাছে আছে। রিফাত আর নাবিল দুজনেই নাবিলের রুমে চলে যায় এবং গিয়ে দেখে সবাই এখানেই আছে। আর নিহা পা বিছিয়ে বসে আছে, এলোমেলো চুল, মুখটা মলিন করে বসে আছে নিহা। দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। হাতে থাকা ওষুধটা টেবিলের উপর রাখে। এরপর নাবিলের আম্মু ঘটনাটা খুলে বলে। নাবিলে তো প্রচুর রাগ হচ্ছে। নাবিল শুধু একটাই উত্তর দিয়েছে, ওকে কেন এতক্ষণ এর মধ্যে জানানো হয়নি। নাবিলের আম্মু বলে, শান্ত হও বাবা, তুমি রাগারাগি করবে দেখে তোমাকে কিছুই বলিনি। তোমার কি মনে হয় এখন আমি শান্ত আছি? আর এতক্ষণ হয়ে গেল ওর পাটা ড্রেসিং করা হয়নি কেন? আরও রাগারাগি করে, যার ফলে নিহা নাবিলের রাগ দেখে কান্না করে দেয়। তার কিছু বলেনি। নাবিল শান্ত হয়ে সোফায় বসে, মাথায় হাত দিয়ে বসে আছে, রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। রিফাত সবাইকে ইশারা করতেই বেরিয়ে যায়। তবে মাহিকে ইশারা করছে, কিন্তু বুঝতেই পারবে না পড়েছে এক বিপদে। এমন অবুঝ মানুষ তাকে নাকি। সবাই চলে গেছে, তাও কেন মাহি বুঝতে পারছে না কি করার। অবশেষে কোনো উপায় না পেয়ে সোজা মাহির হাত ধরে বাইরে নিয়ে আসে। তাও যেতে চাইছে না। মাহি উল্টো জিজ্ঞেস করে, আমাকে কেন নিয়ে এলেন এভাবে? রিফাতের ইচ্ছে করছে নিজের কপালে নিচে মারতে। তারপর বলে, নাবিল আর নিহাকে একটু আলাদা সময় কাটাতে দেওয়ার জন্য। দেখো নাই সবাই চলে এলো। আমরা থাকলে সমস্যা কি? আর আপনি বিয়ে থেকে আসার পর কোথায় ছিলেন? তোমার এত কিছু বোঝার দরকার নেই। সময় হলে আপনা আপনি শিখে যাবে। আর আমি রুমেই ছিলাম, ভালো লাগছিল না তাই। এবার চলো এখান থেকে যাই। মাহি যেতে যেতে বলে, আপনার জন্য আমায় চলে আসতে হলো। এখন আমি একা একা বড়দের সাথে গিয়ে কি করব? আর ভাল লাগে না। নাবিল বসা থেকে উঠে দরজাটা প্রথম আটকে দেয়। তারপর ফার্স্ট এড বক্সটা এনে নিহার কাছে বসে। তবে নাবিল মুখ দিয়ে কিছু বলছে না, আর নিহা তো ভয়ে কিছু বলতে পারছে না, শুধু শব্দ না করে মুখ চেপে ফুফিয়ে কান্না করছে। নাবিল নিহার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, একদম চুপ। নিজে গন্ডগোল বাঁধিয়েছে, তারপর আবার কান্নাও করছে। কোনো সাউন্ড যেন বের না হয়। কথাটা বলে নিহাকে শোয়ায় দেয়। নিহা চুপ করে আছে, আর পা ধরতে দিচ্ছে না নাবিলকে। যদি ব্যথা আরও বেশি পায় এই ভয়ে পা দিচ্ছে না। নাবিল নিহার দিকে তাকিয়ে চোখ রাঙায়, এতে কাজও হয়। তারপর খুব যত্ন সহকারে পুরো পায়ের ব্যান্ডেজ পাল্টে নতুন করে দেয়। এমনভাবে সবকিছু করছে নিহা ব্যথাই পায়নি। দেখে মনে হচ্ছে ব্যথা নিহার থেকেও বেশি নাবিল পাচ্ছে। মুখটা গম্ভীর এবং সাথে মলিন করে আছে। কেউ কিছু বললেই যেন মেরে ফেলবে এমন অবস্থা। এরপর আর নিহাও কিছু বলেনি। তবে এখন এতটা ভয় লাগছে না, কারণ ব্যান্ডেজ করা শেষে। রিফাতের মাথা ব্যথা আরও বেশি করছে। তবে মাহির মন খারাপ হচ্ছে দেখে বলে, আচ্ছা চলো আমরা ছাদে যাই, ওখানে বসে দুজন লুডো খেলবো, কেমন? এবার মাহির মুখে হাসি ফোটে এবং বলে, ইস, নিহা আপু সুস্থ থাকলে আমাদের সাথে খেলতে পারতো। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। নিহা সুস্থ হলে তখন বরং আমরা আবার সবাই মিলে খেলবো। মাহি সম্মতি জানায় এবং বলে, আচ্ছা তাহলে চলো আমরা ছাদে যাই। এরপর দুজন মিলে ছাদে অনেকক্ষণ বসে গেম খেলে। রিফাতের এখন অনেকটা ভালো লাগছে, কারণ এত সুন্দর সময় সে চাইলেও কাটাতে পারবে না, যা আজ এত সহজে পেয়ে গেল। তাই এখন মনটা ফুরফুরে মেজাজে আছে, খুব খুশি এবং ভালো সময় পার করছে, যা রিফাতকে দেখে বোঝা যাচ্ছে। রিফাত আর মাহি অনেকক্ষণ যাবৎ এখানে বসে গেম খেলে। খেলার ফাঁকে ফাঁকে মাহিকেও দেখছিল। রিফাত বুঝতে পারছে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে মাহির উপর, এবং এই দুর্বলতাটা ঢেকে রাখা কঠিন হয়ে পড়েছে এবং কষ্টও দিচ্ছে। নাবিল সবকিছু করে নিহাকে রুমে রাখে এবং বলে চুপচাপ বিছানায় থাকার জন্য, এক পায়ের যেন না নড়ে। এরপর নিজের মোবাইলটা নিহার কাছে দিয়ে যায়, কোনো দরকার লাগলে কাজে লাগাতে। পানির বোতল নিহার মাথার কাছে রেখে নিচে চলে যায় নাবিল। নাবিল নিচে এসে দুজনের জন্য খাবার নেয় এবং সবার সাথে কথা শেষ করে নিচের রুমে চলে যায়। অনেক রাতও যে হয়েছে, এবার শুতে হবে তো। মাহি রিফাত ওরাও চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে যায়। সবাই যার যার রুমে আছে। নাবিল খাবার নিয়ে উপরে আসতে আসতে ভাবে, হায় রে কপাল, কই আমার বউ আমাকে খাবার খাওয়াবে তা না, পোড়া কপাল রে আমার, বিয়ের রাতেই এমনটা হতে হলো। আফসোস করতে করতে নিজের রুমে চলে যায়। খাবারের প্লেটটা রুমে রেখে রিফাতের জন্য ওষুধ নিয়ে রুমে যায়। রিফাতকে ওষুধ দিয়ে কথা বলে, তারপর আবার চলে আসে। রিফাত শুয়ে শুয়ে গান শুনতেছিল। এতদিন দুজন থাকতো, এখন একলা একলা থাকতে হবে। একটু খারাপই লাগছে ব্যাপারটা, নাবিলও বুঝতে পারছে। তো দেখা করতে গিয়েছিল নাবিল রিফাতের সাথে। নাবিল রুমে এসে দেখে নিহা ফোনে কথা বলছে, আর সাথে শুয়ে শুয়ে কান্নাও করছে। নাবিল রুমে এসেছে, নিহা খেয়াল করেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবিল বুঝতে চেষ্টা করছে নিহা ঠিক কি বলছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে সবকিছু বোঝার চেষ্টা করে। এরপর নিহার সামনে গিয়ে বসে। এবার নিহার চোখে পড়ে নাবিলকে। চোখ তাড়াতাড়ি করে মুছে এবং কথা শেষ করে কলটাও কেটে দেয়। পাশে মোবাইলটা রেখে স্বাভাবিকভাবেই শুয়ে থাকে। অবশ্য নাবিল ভুরুকুচকে এখনও নিহার দিকে তাকিয়ে আছে।
নাবিল আবার উঠে দাঁড়ায় এবং নিহাকে ধরে বসিয়ে দেয়। খাবারের প্লেট টেনে নিচেই নিহাকে খাবার খাইয়ে দিতে চায়। নিহা প্রথমে না করে, কিন্তু পরে আর ভয়ে না করতে পারেনি। দুজন মিলে একসাথে খেয়ে ওঠে। নাবিল নিজ হাতেই নিহাকে খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষ হলে ওষুধ খাইয়ে দেয় নিহাকে। আর নিহার এখন একটু বেশি ভয় লাগছে, না জানি কি করে নাবিল। যদিও নিহা আগে পরে বন্ধুদের থেকে বিয়ের রাতের বর্ণনা শুনেছে, তার বেলাও তো এর থেকে ব্যতিক্রম কিছু হবে না। নিহা শুয়ে পড়ে, কোনো কথা বলছে না, তবে ঠিক করে রেখেছে কিছু করতে এলে মুখের উপর কিছু একটা বলে দিবে। নাবিল বাথরুমে চলে যায়, এসে ফ্রেশ হয়ে নেয় প্রথমে। নিহা চোখ বুজে শুয়ে আছে, রুমে কি হচ্ছে না হচ্ছে একবারও দেখছে না। নাবিল আরও কিছুক্ষণ টুকটাক এটা ওটা করে নেয়, এরপর লাইটটা অফ করে ব্যালকনিতে চলে যায়। ওখানেই কতক্ষণ মন খারাপ করে বসে থাকে। খুব বেশি মন খারাপ হচ্ছে, আজকের দিনটা অন্যরকম হলেও হতে পারতো। আরও কত কিছু ভাবছে, মনটা শুধু খারাপই হচ্ছে। আর নাবিল এতটা অবুঝ নয় যে কিছুই বুঝতে পারে না। নাবিল ঠিকই বুঝতে পারে যে নিহা ওকে পছন্দ করে না। নিহাকে দেখলেই বোঝা যায় ও কতটা ভয়ে থাকে নাবিলের সামনে। তবে নাবিল যে নিহাকে ছাড়া একলা থাকতে পারবে না, যতই অবহেলা করুক না কেন, মানুক সারা জীবন যে নাবিলের সাথে নিহার থাকতেই হবে, এছাড়া যে আর কোনো পথ খোলা নেই। একটু আগেও নাবিল খেয়াল করেছে নিহা কতটা ভয়ে আছে। আরও অনেকক্ষণ বসেছিল নাবিল, বিয়ের আর হলুদের ছবিগুলো বসে বসে দেখছে এতক্ষণ। আর এদিকে ভেতরে নিহা ঘুমিয়ে পড়ছে। যখন অনেক বেশি ঘুম ধরেছে নাবিলের, তখন রুমে চলে যায় এবং কাঁথা বের করে নিহার গায়ে টেনে দিয়ে দেয়। নিহা গভীর ঘুমে আছে, তবে মাঝে মাঝে আস্তে আস্তে কি যেন ফিসফিস করে বলছে। নাবিল কি জানি মনে করে নিহার কপালে হাত দিয়ে দেখে প্রচুর জ্বর এসেছে, এজন্যই নিহা এত কাঁপছে। লাইট অন করে নাবিল জলপট্টির ব্যবস্থা করে। এরপর সারা রাত নিহার পাশে বসে সেবা করে এবং মাথায় হাত বুলিয়ে দেয়। নাবিলের ইচ্ছে করছিল শক্ত করে জড়িয়ে ধরে নিহাকে শুয়ে থাকতে, তাহলে যদি নিহা গরম অনুভব করে আর নাবিলও একটু সুখ পায়। তার যে সেই কতদিনের শখ প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরার, শক্ত করে জড়িয়ে ধরে একেবারে বুকের সাথে মিশিয়ে ফেলবে। এত বছর ধরে শুধু এই স্বপ্নটাই বুকে লালন করে গেছে, আর আজ এত কাছে পেয়েও পূরণ করতে পারছে না সেই শখ কিংবা স্বপ্নটা। মাঝরাতে জ্বর কমে যাওয়ার পর নাবিল গিয়ে নিহার অন্য পাশটায় শুয়ে পড়ে। কতক্ষণ যে নিহার ঘুমান্ত মুখের দিকে তাকিয়েছিল তার কোনো হিসাবই নেই। নাবিল তার উপরওয়ালার প্রতি ভরসা রেখে বসে আছে, বিধাতা একদিন সব ঠিক করে দিবেন। আসলে উপরওয়ালা না চাইলে কখনো কোনো সম্পর্ক জোড়া লাগে না, আবার মজবুত হয় না, এটাই আসল সত্যি। সকালে খুব ভোরে ঘুম ভাঙে নিহার। ঘুম ভাঙতেই একপাশে তাকিয়ে দেখে বাটি, পানি, জলবট্টি রাখা আছে। বুঝতে পারছে হয়তো রাতে ওর নিজেরই জ্বর এসেছিল আর নাবিল ভাইয়া এগুলো এখানে এনে রেখেছে, তার আর কোনো কিছু খেয়াল নেই। এরপর আরেক পাশে তাকিয়ে থেকে দেখে নাবিল সুন্দর করে ঘুমিয়ে আছে। নাবিলের মুখের দিকে তাকাতেই নিহার বুকটা মুচড়ে ওঠে। এত কাছ থেকে যে কখনো নাবিলকে দেখা হয়নি, নিহার জীবনে কোনো পুরুষ মানুষের এতটা কাছে যাওয়া হয়নি, তাও আবার এক বিছানাতে এত কাছাকাছি তো কখনোই না। আজ যেন নিহার কাছে নাবিলকে একদম অন্যরকম লাগছে, বড় ভাইয়ের মতো যেন আজ নিহার কাছে লাগছেই না। মনে হচ্ছে এই কয়দিনের আচরণে নিহার জন্য নাবিলের মনে অনেক ভালোবাসা লুকিয়ে আছে। এমনটা মনে হওয়ার পরও নিহা বিশ্বাস করতে পারছে না, পড়েছে এক বিপদে, উঠতেও পারছে না। ইচ্ছে করছে একটু বাগানের দিকটাই হাঁটাহাঁটি করতে। পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে আজকের দিনেও পুরো বেড রেস্ট নিতে হবে, পরে হালকা পাতলা হাঁটাচলা করা যাবে। শুয়ে থেকে নাবিলের ফোনটা হাতে নেয়, কি আর করবে ভেবে নাবিলের ফোনে নিজের ফেসবুক আইডিটা লগ ইন করে এবং বান্ধবীদের সাথে মেসেজে কথা বলে। আসলে নিহার বান্ধবীরাও জানে নাবিলের সাথে নিহার বাবা মায়ের ইচ্ছায় বিয়ে হয়, ও নিজে রাজি ছিল না। এসব বিষয়ে যত মেসেজ আছে সবই তার মেসেঞ্জারে লেখা আছে সবার সাথে, যা আজ অবধি কেউ জানে না। যদিও নিহার আব্বামু জানে, তবে ওরা কারোর সাথে শেয়ার করেনি। নাবিলের নড়ে চড়ে ওঠার শব্দে নিহা তাড়াতাড়ি নাবিলের ফোনটা রেখে দেয়। নিহার খুব ইচ্ছে করছিল নিজের ফোনটা নিতে, কিন্তু কোথাও পাচ্ছে না, হয়তো নাবিল কোথাও তুলে রেখেছে। এটুকু বুঝতে পারছে নাবিল না চাইলে মোবাইলও পাবে না। এভাবে আবারও শুয়ে থাকে, এছাড়া যে আর কোনো উপায় নেই। দুদিন এভাবে শুয়ে বসে থাকার পর পাটা এখন কিছুটা ভালো হয়েছে, যদিও এখনও শুকায়নি, তবে হাঁটাচলা করতে পারে। 3 দিন হলো নিহা এই বাড়িতে এসেছে, এর মধ্যে একবারও বাবার বাসায় যাওয়া হয়নি। অবশ্য নিহার আব্বা আম্মু দুজনে এসে দেখে গেছে। আজকে নাবিলকে নিয়ে সাথে মাহি, রিফাতও যাবে। বিকালবেলা নিহাদের বাসায় যাবে। সকালে রিফাতের আব্বা আম্মু আরও সবাই চলে গেছে। বাসাটা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সবারই মনটা খারাপ খারাপ লাগছে। আসলে মেহমান বাসায় এসে চলে গেলে খুবই খারাপ লাগে, তাও একটু ভালো লাগছে নিহা আছে বলে, নয়তো আরও বেশি খারাপ লাগতো। সব থেকে বেশি ফাঁকা লাগবে নাবিলের আম্মুর। আজ আবার নিহারাও চলে যাবে, তখন আরও বেশি ফাঁকা ফাঁকা লাগবে। তবে উনি বলে দিয়েছেন তাড়াতাড়ি যেন ওরা চলে আসে। আর নিহার আব্বু চাকরিতে চলে গেলে নিহার আম্মুকেও এ বাড়িতে নিয়ে চলে আসবে। নিহা তো খুব খুশি বাড়িতে যাবে। মাহির সাথে বসে আড্ডা দিচ্ছে নিহা। এর মধ্যে নাবিল রুমে প্রবেশ করে। মাহি ভাইয়াকে দেখে রুম থেকে বের
হয়ে যায়। নাবিল কোনো কথা না বলে নিহার ফোনটা পকেট থেকে বের করে ওর হাতে দেয়। নিহা তো নিজের ফোন পেয়ে খুব খুশি। এরপর মোবাইল টিপে বসে। নাবিল একবার নিহার দিকে তাকিয়ে আবার ব্যালকনিতে চলে যায়। এতদিন নিহার ফোনটা নাবিলের কাছে ছিল ঠিকই, তবে একবারও হাতে নিয়ে দেখেনি কিংবা চেক করেনি। চেয়ারে বসে এর মধ্যে এক কলিগের ফোন আসে। ফোনটা রিসিভ করে কতক্ষণ কথা বলে। কথা বলা শেষ হলে ফোনটা ডাটা কানেক্ট করতেই পরপর অনেকগুলো মেসেজ আসে। অনেক আগ্রহ নিয়ে ফেসবুকে ঢুকে এবং বুঝতে পারে এটা নিহার আইডি এবং এই আইডিতেই অনেকগুলো মেসেজ আসে। ভুরুকুচকে কিছু একটা চিন্তা করে। এদিকে নিহা বসে বসে বন্ধুদের সাথে চ্যাটিং করেই যাচ্ছে, আর তার জন্য অন্যদিকে কোনো হুঁশ নেই। সে আর কোনো কিছুই ভাবছে না। নাবিলের ফোনে যে তার আইডি লগ ইন করা তাও মনে নেই। মনে থাকলে কি আর এতক্ষণ ডাকতো? নিহা তো আপাতত ভালোই ফুর্তিতে আছে। নাবিল কতক্ষণ ফেসবুকে স্ক্রল করে এবং এরপর নিজেই ভাবে অন্যের জিনিস আসলেই দেখা উচিত না। এরপর সামনে একটা মেসেজ আসে, এতে তার আরও বেশি ইন্টারেস্ট লাগে। তারপর নাবিল নিহার বন্ধুদের সাথে যা কথা বলেছে সবটা দেখেছে। কোনো শান্তি লাগছে না, তাই অর্ধেক পড়া অবস্থায় নাবিল ব্যালকনি থেকে রুমে গিয়ে একবার নিহার দিকে তাকিয়ে সোজা বাইরে চলে যায়। রিফাতও বাসায় নেই। রিফাত ওর আম্মু আব্বুকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য সে কখন গিয়েছে, এখনও বাসায় ফিরেনি। তারপর রিফাতের রুমে কতক্ষণ বসে থাকে, আবার অনেকক্ষণ পর ছাদে চলে যায়। তারপর ছাদে গিয়ে দরজা আটকে মোবাইলে বাকি মেসেজগুলোও দেখে। নাবিলের চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। ইচ্ছে করছে মোবাইলটা টুকরো টুকরো করে ভেঙে ফেলতে, কিন্তু তাও নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এই মুহূর্তে রাগের থেকে বেশি কষ্ট হচ্ছে। কাউকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করতে পারলে শান্তি পেত। আরও কতক্ষণ একা একা ছাদে বসে থাকে। নিজের ফোন থেকে নিহার আইডিটা ডিলিট করে দিয়েছে, কারণ এগুলো যত সামনে আসবে ততই কষ্টটা বাড়বে। যা সত্যি জানাতো তা নাবিল জেনেই গেছে। এর থেকে বেশি কিছু যে জানার নেই। জোর করে যে সম্পর্ক কিংবা সংসার যে টিকে না, কারণ এটা সারা জীবনের ব্যাপার। আর যে নাবিল এতদিন অপেক্ষা করার পরও এটাই দেখতে হলো, এর থেকে বেশি কিছু আশাও করে না। মাথায় দুহাত চেপে নিচে নুয়ে বলে, ফুপ্পি, তুমি এটা আমার সাথে করতে পারলে? জোর করে কেন এটা করতে গেলে? তুমি না হয় সত্যিটা বলে অনুমতি নিয়ে বিয়েটা আমার সাথে নিহার দিতে, আর না হলে না হতো। তখন কষ্টটা মেনে নিতে পারতাম, কিন্তু এখন এই যে কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি সেই সম্পর্ক চাইনি, যাকে কিনা আমি এত ভালোবাসি, এত চাই, সে আমাকে নিয়ে বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে। সে বন্ধুদের সবটা বলতে পারলো, কিন্তু আমাকে বলতে পারলো না। আমাকে বললে আজ এমনটা হতো না। না হয় আমি একা দূর থেকে কষ্ট পেতাম, প্রয়োজন হলে আবার দেশ ছেড়ে চলে যেতাম সারা জীবনের জন্য। আরও অনেক কিছু বসে বসে চিন্তা করে নাবিল, কারণ সে এসব ভাবনা থেকে বেরই হতে পারছে না। এদিকে রিফাত নিচের আব্বু আম্মুকে ট্রেনে উঠিয়ে দিয়ে স্টেশন থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে, কারণ এসব আচার হাওয়াই মিঠাই এগুলো নিহার মাহি পছন্দ করে, আর সে ভেবেই নিয়ে আসা। আর সাথে অন্য খাবারও নিয়ে নিয়েছে। বাসায় এসে এগুলো নাবিলের আম্মুর হাতে দেয়, আর উনি এগুলো পেয়ে মাহি আর নিহাকে ডাকতে থাকে। ওরা দুজনও ছুটে আসে নিচে। নিহা আস্তে আস্তে নিচে নামছে, আর মাহি দৌড়ে এসে মায়ের হাত থেকে নিয়ে নেয়। মাহি এগুলো পেয়ে খুব খুশি হয়। নিহার দিকে তাকিয়ে নিহাকে উদ্দেশ্য করে বলে, নিহাপু, আমি ছোট্ট মানুষ, ভাগ বেশি আমি নিব। নিহা কাছে এসে বলে, তা কখনোই না, আমি বড়, আমি যা বলবো তাই হবে। এরপর শুরু হয় দুজনের ঝগড়া, কে থামায় আর এদের। রিফাত মাহির এমন কাণ্ড দেখে মুচকি হাসে আর মনে মনে বলে, নেক্সট আরো বেশি করে নিয়ে আসবো মাহিরানি। তুমি এইটুকুতে এত খুশি হবে ভাবতেও পারিনি। কথাটা মনে মনে বলে, আবার মুচকি হাসে। মাহি রিফাতের দিকে এগিয়ে গিয়ে বলে, আবার আমার জন্য বেশি করে আনবে রিফাত ভাইয়া, তখন নিহাপুকে দিব না। ঝগড়ুটে মহিলা আমার জীবনটাই তেজপাতা করে দিবে আমার বাড়িতে এসে। নিহাও কয়েকবার ঝাড়ি দেয় মাহিকে। রিফাত হাসতে হাসতে বলে, হয়েছে হয়েছে, এবার দুজনেই থামো। আবার আমি আরো বেশি করে নিয়ে আসবো, কারণে তখন ভাগে কম পড়বে না। রিফাত মাহির মায়ের দিকে তাকিয়ে বলে, আন্টি, নাবিল কই? বাসায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাইরে তো যাওনি, গিয়ে দেখো উপরে আছে হয়তো কোথাও। রিফাত আচ্ছা বলে উপরে চলে যায়। রুমে এসে প্রথমে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। এরপর নাবিলের রুমে গিয়ে খুঁজে পায়নি। তারপর আর খোঁজাখুঁজি করে ভাবে হয়তো ছাদে থাকতে পারে, আমি বরং একবার গিয়ে দেখে আসি। তারপর গুনগুন করে গান গাইতে গাইতে চিলেকোঠার দরজার সামনে যায়। গিয়ে দেখে দরজাটা ভিতর থেকে আটকানো। কয়েকবার দরজায় টোকা দেয়। এরপর আবার কয়েকবার ডাক দিতেই নাবিল দরজা খুলে। দরজা খুলে রিফাত প্রশ্ন করে, কি করছো একা একা ছাদে? সে কখন থেকে ডাকছি, দরজা খুলছেই না। কি করছিলে? এসব কথা বলতে বলতেই দুজনেই ছাদে গিয়ে বসে। হঠাৎ নাবিলের মুখের দিকে তাকিয়ে আটকে উঠল রিফাত। তড়িঘড়ি করে বলে ওঠে, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? নাবিল নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, চোখ মুখ মুছে বলে, কই, কেমন দেখাচ্ছে? তোকে কখন থেকে খুঁজছি, এতক্ষণ লাগে বাসায় আসতে? বসা থেকে উঠে কথাগুলো বলে। এরপর ছাদের রেলিং ধরে বলে, আর আমার মাথা ব্যথা করছে, তাই এমন দেখাচ্ছে। আমার থেকে কিছু কিন্তু লুকানোর চেষ্টাও করো না। রিফাতের কাঁধে হাত রেখে নাবিল বলে,
বোকা, কোনো কিছু হলে অবশ্যই তোকে বলবো। আর এত দেরি হলো যে, সেই কখন বের হলি? এরপর রিফাত বলে কিছু কথা। দুজনে মিলে আরও কিছুক্ষণ আড্ডা দেয়, কারণ নাবিল নিজেও চাইছে ওর সাথে একটু সময় কাটাতে, না হলে যে একা একা ভালোও লাগবে না, আরও বেশি চিন্তা হবে যে। দেখতে দেখতে সুন্দর দুপুর হয়ে যায়। সবাই মিলে গোসল শেষ করে একসাথে খেতে বসে। এরপর থেকে নাবিল রিফাত ছাড়া আর কারোর সাথে তেমন কোনো কথা বলে না, যদিও ব্যাপারটা কেউ তেমন খেয়াল করেনি। তবে নিহা কিছুটা লক্ষ্য করেছে। নাবিল একবারও নিহার দিকে তাকায়নি পর্যন্ত। দুদিন যা যত্ন করল আর আজকে একবার ওষুধের কথা বলে পর্যন্ত নেই। নিহা কিছুক্ষণ চিন্তা করে ভাইয়ের হঠাৎ করে কি হলো, এমন মুড অফ হয়ে যাওয়ার তো কথা না। তারপর আবার নিহাকে না শাসিয়ে থাকার কথাও না। নাবিল কোনো রকম অল্প কয়টা খেয়ে উঠে পড়ে। খাবার রেখে উঠতে নাবিলের আম্মু বলে, কি হলো বাবা, না খেয়ে উঠে পড়লি যে? নাবিল উত্তর দেয়, আমার শরীরটা ভালো লাগছে না আম্মু, মাথাটা সেই কখন থেকে ধরে আছে, আর খেতে পারবো না। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ায়নি, সোজা উপরে চলে যায়। নাবিলের চলে যাওয়ার দিকে সবাই একবার তাকিয়ে আবার খেতে মন দেয়। নাবিলের আম্মু বলে, এই কয়দিন যা ধকল গেছে, শরীরটা খারাপ হবারই কথা, সবসময় শুধু গুরু গম্ভীরগিরি দেখানো। নাবিল উপরে গিয়ে নিজের রুমে আর যায়নি। রিফাতের রুমে গিয়ে শুয়ে পড়ে। যে করেই হোক এখন ঘুমোতে হবে। বিকেলে আবার নিহাদের বাসায় যাওয়ার কথা। নাবিল নিজে যেতে আর চায় না, তবে নিহাকে পাঠানোর ব্যবস্থা নিজেই করবে, না হলে যে সবাই অন্য কিছু ভাববে এবং সাথে কষ্টও পাবে। এসব মন খারাপ আর চিন্তা করতে করতে আসলে নাবিলের মাথাটা এখন খারাপ লাগছে। শরীরটা এখন আর ভালো লাগছে না। মনে হচ্ছে কতদিনের অসুখ তার শরীরের মধ্যে জমা আছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর ঘুমিয়ে পড়ে। ঘুমাতে পারলে যদি একটু শান্তি পায়। আবার সবাইকে পাঠাতেও হবে নিহাদের বাড়ি সন্ধ্যার সময়, তাই বিকেলে আগে আগে উঠতে হবে। মাকে বুঝাতেও হবে, কারণ নাবিল যাবে না শুনলে সবাই রাগারাগি করবে। আবার ওদেরকে ম্যানেজও তো করতে হবে। নিহা মায়ের সাথে বসে খাবার শেষ করে এবং এরপর আবার কতক্ষণ বসে ড্রয়িং রুমে মায়ের সাথে আড্ডা দেয়। আসলে নিহার ইচ্ছা করছিল না রুমে যেতে, কারণ এখন তো নিহা সুস্থ। যদি নাবিল কিছু করতে আসে তাহলে কিভাবে বারণ করবে। তবে নিহা এটুকুতে সন্তুষ্ট। এই 3 দিনে একবারও নাবিলকে খারাপ মতলব কিংবা খারাপ কিছু ভাবভঙ্গি দেখেনি। আবার চিন্তা করে হয়তো আমি সুস্থ হওয়ার জন্য পুষে রেখেছে, নয়তো অন্য কোনো কারণ আছে। এসব চিন্তা করছে আর এখানে ওখানে বসে সময় শেষ করছে, যেন নাবিলের সামনে বেশি না পড়তে হয়। এদিকে রিফাত খাওয়া দাওয়া শেষ করে মোবাইল টিপতে টিপতে নিজের রুমে যায় এবং গিয়ে দেখে নাবিল শুয়ে আছে। বুরকুচ খেয়ে কতক্ষণ চেয়ে থাকে নাবিলের দিকে। এই রুমে তো এখন আসার কথা না। ওদের মধ্যে সব কিছু ঠিকঠাকভাবে চলছে তো, নাকি বোকা কিছু বলতেও পারেনি। এসব মনে মনে রিফাত চিন্তা করছে। তারপর মুখের সামনে হাত নেড়ে দেখে নাবিল সজাগ আছে কিনা এবং বুঝতে পারে গভীর ঘুমে মগ্ন নাবিল। আর এখন এই ঘুম ভাঙবে না এটাও রিফাত নিশ্চিত। রিফাত ফোনটা সাইডে রেখে নাবিলের পাশে গিয়ে শুয়ে পড়ে। দুপুরবেলা না ঘুমালে যে শরীরের ক্লান্তি দূর হয় না। মায়ের সাথে অনেকক্ষণ যাবত আড্ডা দিয়েই যাচ্ছে নিহা। রুমে যাওয়ার কোনো নামগন্ধই নেই। এক পর্যায়ে ব্যাপারটা খেয়াল করে মাহির আম্মু। তিনি মনে মনে ভাবেন ছেলেটা রুমে আছে, এখনও নিহা যাচ্ছে না যে। কত কথাই তো থাকতে পারে দরকারি, আর না ঘুমলে যে নিহার শরীরটা ভালো হবে না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর নিহাকে ডেকে বলে, নিহা, ও হে মাহি, তোমরা দুজনেই এখন ঘুমোতে যাও, আড্ডা পরে দিও। দুপুরে ঘুমোতে হয়, না হলে মাথা ব্যথা করবে। আবার বাড়িতেও তো যেতে হবে। যাও যাও, তাড়াতাড়ি রুমে যাও। নিহা আচ্ছা মামনি বলে মাহিকে নিয়ে উঠে পড়ে, নইলে যে একার বকা খেতে হবে। নিহা রুমে প্রথমে প্রবেশ করে এদিক ওদিক দেখে নাবিল কি করছে, কিন্তু বিছানায় নাবিল নেই। এরপর ব্যালকনিতে বাথরুমের সব জায়গায় চেক করে দেখে নাবিল কোথাও নেই। নিহা নিজে নিজেই বলে, আশ্চর্য তো, ভাইয়া খেলেও না বেশি, শরীর ভালো না, তাহলে গেল কই? দেখ, ভাইয়া ডাকটা ছাড়তে হবে। নাবিল ডাকতে শিখেনি নিহা, না হলে খুব শীঘ্রই তোকে লজ্জায় পড়তে হবে। যাক বাবা, এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবো। তবে একবার বরং দেখি কোথায় আছে উনি। নিহা প্রথমে রিফাতের রুমে আসে দেখার জন্য এবং দেখতে পাই নাবিল এই রুমটাই আছে এবং দুজনেই ঘুমিয়ে পড়েছে। তৎক্ষণাৎ নিহা নিজের রুমে চলে আসে। নিহা ভাবে, আচ্ছা, আজকে ওনাকে একদম অন্যরকম লাগছে। রুমে আসছে না, খাবার খাচ্ছে না, আমার সাথে কথাও বলছে না। এমন করছে কেন হঠাৎ? তবে কি বিয়েতে রাজি নয়? আমাকে বিয়ে করার জন্য এমন করছে, কিন্তু আমি তো প্রথম দিন এমন দেখিনি। হঠাৎ করে এমন করার কারণেই বা কি? রাজি না হলে তো এতদিন এত সুন্দর ব্যবহারও করতো না। ধরু, আর ভালো লাগছে না। আমি এখন আগে ঘুমাই, বিকেলে উঠে নিজের বাসায় যাব, পরে যা হওয়ার তাই হবে। এত কিছু ভাবতে পারবো না। আর উনি ছোট্ট বাচ্চা না যে ওনার অমতে আমার সাথে বিয়েটা হবে। নিশ্চয় ওনার মতামত নিয়েই হয়েছে। আরও অনেকক্ষণ শুয়ে থেকে অনেক কিছু চিন্তা করে, বিভিন্ন হিসাব মেলানোর চেষ্টা করে। অবশেষে ক্লান্ত এবং ব্যর্থ হয়ে ঘুমিয়ে পড়ে নিহা। আসলে জীবনটা বড্ড বেশি অদ্ভুত।
কোথা থেকে কোথায় নিয়ে আসে, নিজের বাড়ি বাবার বাড়ি এসব মিলিয়েই তো মেয়েদের জীবন। বিকেলে আছরের পর নাবিল ঘুম থেকে উঠে আম্মুর কাছে যায় এবং বিভিন্ন অজুহাত দেখায়। আগামীকাল ভার্সিটিতে থাকতেই হবে, প্রিন্সিপাল স্যার ফোন করে বলেছে। তারপর আবার আজ শরীরটা ভালো না, তাই সে যেতে চাইছে না নিহার সাথে। তবে নিহা আর মাহির সাথে রিফাত যাবে, সমস্যা নেই, সব কিছু ঠিকঠাকভাবেই হবে। প্রথমে নাবিলের আম্মু রাজি হয়নি, তবে ছেলের রিকোয়েস্ট আর অজুহাতের কাছে হেরে গেল। তিনি একটা কথা বলে দিয়েছেন, তোমার ফুপ্পিকে রাজি করাতে পারলে ওনার কোনো সমস্যা নেই। তাও ছেলেকে কয়েকটা ঝাড়ি দিয়েছেন। এদিকে নিহা ঘুম থেকে মাহির ডাকে উঠে। মাহি বলে, তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে তো, সময় নষ্ট করো না, রেডি হয়ে নাও। নিহা ফ্রেশ হয়ে নেয়, তবে নাবিল এখনও রুমে প্রবেশ করেনি। নিহার সাথে মাহিও রেডি হচ্ছে। নিহা মাহিকে বলে, আমি মামনির কাছে থেকে আসছি, তুই রেডি হতে থাক। মাহি সম্মতি জানায়। নিহা নিচে এসে মামুনের সাথে কথা বলে যায় এবং উনিও বলেন রেডি হয়ে নিতে। তবে নাবিল যে যাবে না একথা এখনও বলেননি। নাবিল এসে রিফাতকে বোঝায়, তবে রিফাত কোনোভাবেই মেনে নিচ্ছে না। রিফাত নাবিল যাবে না এটা মানছেই না, কোনোভাবেই সে একা যেতে রাজি হচ্ছে না। এবার নাবিল কিছুটা রাগ করে বলে, জেদ করিস না রিফাত, আমাকে প্লিজ একটু মাফ কর, আমি যে আর পারছি না। রিফাত নাবিলের কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে, কি হয়েছে তোমার, আমাকে বলো প্লিজ। বলবো তবে সময় এলে, কিন্তু প্লিজ আমার কথাটা রাখ, আমি যে এটা ছাড়া কোনো পথ দেখতে পাচ্ছি না। অনেক কষ্টে রিফাত রাজি হয় এবং কথাও দেয় কাউকে কিছু বলবে না। তবে নাবিলকে বলেছে, অকারণে প্লিজ কষ্ট পেও না, যদি কোনো সমস্যা হয়ে থাকে সমাধান করার চেষ্টা করো, দেখবে ভালো কিছু হবে। নাবিল রিফাতের কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। এদিকে নিহা মামুনির কাছ থেকে এসে নিজের রুমে রেডি হয়ে নেয় এবং মনে মনে চিন্তা করে, ওরা কোথায়? চলে যাওয়ার সময় হয়ে গেছে, একবার দেখতেও পারছি না যে। কোনোভাবে আমাকে না যাওয়ার ফোন দিয়ে আসছে না তো। দেখ, এত সিরিয়াস বিষয়ে ফাইজলামি করার ছেলে তো উনি নয়। তাহলে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। সবাই রেডি, এবার শুধু বের হবার পালা। এখন অব্দি নাবিল আসেনি সামনে। একবার রিফাতের রুমে গিয়েও দেখে এসেছে, তবে ওখানেও পায়নি। কাউকে লজ্জা দিবে ভেবে আর জিজ্ঞেসও করা হয়নি। তবে মনের ভিতর বড্ড বেশি খোঁজ করছে, যা এখন কিছুটা চেহারায় বোঝা যাচ্ছে। নিহা শুধু বিরক্তই হচ্ছে। নিচে এসে দাঁড়ায় নিহা আর মাহি। এর কিছুক্ষণ পর রিফাত শার্টের হাতা গোছাতে গোছাতে নিচে নামে। নিহা আর মাহির সামনে এসে বলে, চলো বের হই। ভাইয়া আসুক না আগে। আসো তো, দেরি হয়ে যাচ্ছে। নিহা ভেবেছে হয়তো নাবিল গাড়িতে আছে। তারপর আর কিছু না বলে মামুনির থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। বাইরে এসে দুজনেই গাড়িতে বসে এবং নাবিলকে না পেয়ে নিহা জিজ্ঞেস করেই ফেলে, উনি কই? রিফাত সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে, নাবিল যেতে পারবে না, দরকার পড়ে গেছে। নিহা গাড়ি থেকে নেমে বলে, কি আর কি এমন কাজ যে বিয়ে করে নিয়মটা পর্যন্ত পালন করার সময় নাই ওনার? কথা বলার আগে নাবিলকে কল দেয়, তবে ফোনটা সুইচ অফ। রিফাত বলে, রাগারাগি না করে গাড়িতে ওঠো, যেতে হবে। মাহি জিজ্ঞেস করে, ভাইয়া কই তাহলে? রিফাত মাহির দিকে তাকিয়ে মনে মনে বলে, এই পিচ্চির ঝঞ্ঝাল না বাড়ালে চলেই না। কি হলো ভাইয়া, কিছু বলছেন না যে? রিফাত গাড়ি ড্রাইভ করতে করতে বলে, নাবিল বাসাতে আছে, তবে সমস্যা থাকার কারণে আসতে পারে। আর তাতে কি হয়েছে, ফুপির বাসা যে কোনো সময় তো যেতেই পারবে, পরে এক সময় আসবে বলেছে। নিহা মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর বলে, ও তাই বুঝি, এই পরে আসা আর এই বিয়ের নিয়ম পালন করা বুঝি এক হলো? আচ্ছা রিফাত ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি একা বাসায় গিয়ে বলবো, প্লিজ না করবেন না। মাহি ছোট মানুষ তাই বলছি, না হলে এখানেই বলতাম। রিফাত বুঝতে পারছে কিছু একটা বলবে, তারপর বলে, আচ্ছা সমস্যা নেই, আমাকে পরে বলো। আর তোমরা কি কিছু খাবে, কিনে দেবো? না, আমার ইচ্ছে করছে না, তবে মাহিকে কিছু কিনে দিন। মাহিও না করে। রিফাত শুনেনি বারণ। গাড়ি থেকে নেমে দুজনের জন্য আইসক্রিম আর কিছু ফল মিষ্টি বাসায় নেওয়ার জন্য নিয়ে আসে। এদিকে নাবিল রিফাত রাজি করিয়ে ছাদে চলে আসে, কারণ না হলে যে আবার ওদের মুখোমুখি হতে হবে। নিহা যে ছাড়বে না তাও নাবিল স্পষ্ট জানে। নাবিল চায় না আর মায়া বাড়াতে। যে জিনিস মন থেকে হয়নি তার উপর জোর খাটাতে চায় না। দরকার পড়লে কষ্টে নিজে শেষ হয়ে যাবে, তাও নিহা কষ্ট পাক এমন কিছু করবে না। ছাদে এসে অনেকক্ষণ ভুলভাল বুঝিয়ে ফুফিকে বলে যে আজ আসতে পারবে না। নিহার আম্মু তো মনে মনে ধরেই নিয়েছে হয়তো নিহা কিছু করেছে, নয়তো না আসার তো কথা না। তবে নাবিল কোনোভাবেই বুঝতে দেয়নি যে নিহার কোনো রকম দোষ বা অন্যায় আছে, না হলে যে ফুপ্পি বকাঝকা করবে নিহাকে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই আমার জন্য জোর করে এত বড় একটা চাপে ফেলে দিলে, আসলে ভালো করতে গিয়ে তুমি নিজেই অজান্তেই খারাপ করে দিলে। তোমার মেয়ে যদি রাজি না হতো আমাকে বলতে পারতে, আমি ওকে বুঝাতাম। এরপরও যদি রাজি না হতো তাহলে না হয় দূর থেকে ভালোবেসে যেতাম আজীবন, তবু এই কষ্ট যে আমার উপর চেপে বসতো না।
আরও অনেক কিছু মনে মনে বলে। অনেক বোঝানোর পর রাজি করাতে সক্ষম হয় নাবিল। এবার কিছুটা স্বস্তি লাগছে, কারণ না রাজি হলে না যে উপায় ছিল না, আর সাথে সবার বকাও খেতে হতো। ফোনে কথা বলা শেষ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এর মধ্যে চোখ যায় নিচে, দেখতে পায় নিহা কিছু একটা বলছে রিফাতকে, তবে তা বোঝা যাচ্ছে না, কিন্তু রাগারাগি করছে এমন কিছু বোঝা যাচ্ছে। একবার গাড়িতে উঠে আবার বের হয়ে পড়ে, এটা নাবিলও লক্ষ্য করে। আবার উঠে চলেও যায়। যতক্ষণ পর্যন্ত গাড়ি দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত এক ধ্যানে চেয়েছিল নাবিল। মনটা যেন আরও বেশি খারাপ হয়ে যায়। আসলে আমাদের শখের জিনিসগুলো কখনো আমাদের নিজের হয় না সহজে, যদিও অনেকের হয়, তবে বহু কষ্টের পর। একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে আসে নাবিল। নিজের রুমে এসে দরজা আটকে শুয়ে পড়ে। ইচ্ছে করছিল সাথে যেতে, তবে নিহা যে পছন্দ করে না তা বন্ধুদের সাথে বলা মেসেজ দেখে বুঝতে পারে। আসলে নিহা মজা করে এগুলো বলছে, তা তো আর নাবিল জানে না। যদিও নিহার বিয়েতে তেমন একটা মত ছিল না, তবে এতটাও ঘৃণা করে না নাবিলকে যে সহ্য হয় না, এমনটাও না। জাস্ট মেনে নিতে হয়তো সময় লাগবে, আস্তে আস্তে সেটা হয়ে যাবে। সব সম্পর্কের শুরুতেই এমনটা হয়, পরে ঠিক হয়ে যায়। তারপর বুঝিয়ে সুঝিয়ে কথা শেষ করে ফোনটা কেটে দেয়। নিহার আম্মু কলটা কাটার পর বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না জানি এই সম্পর্কটা কি হয়। হে আল্লাহ, আমার মেয়েটা যেন বুঝে, না হলে যে আমাদের ছেলেটা কষ্ট পাবে। তুমি সবটা দেখো মাবুদ। নাবিলা ফুপ্পির সাথে কথা শেষ করে রুমে এসে দরজা আটকে বসে থাকে। এইভাবে থাকতে ভালো লাগছে না, তাই ল্যাপটপে বসে কিছু কাজ শেষ করে। নাবিলের বাবা বিয়ে শেষ করে সাথে সাথে ব্যবসার জায়গায় চলে গিয়েছে, তাই বাসাটা এখন পুরো ফাঁকা। শুধু নাবিল আর ওর আম্মু আছে। যদিও নিহা, মাহি, রিফাত থাকলে বাসাটা আরও ভরা লাগতো। নাবিলের আম্মু ফোনে কতক্ষণ নাবিলের বাবার সাথে কথা বলে রুমে শুয়ে পড়ে। এদিকে নিহারা বাসায় চলে এসেছে। বাসায় এসে খুব খুশি লাগছে নিহার। মনে হচ্ছে কত দিন পর নিজের বাসার আম্মু আব্বুর কাছে এলো। নিহাতের বাসায় অবশ্য কিছু আত্মীয় স্বজনরা আছে, রিনিও এখানে আছে। এমনিতেই বেশি সমস্যা হয় না, তবে এবার এসেছে যখন থেকেই যাবে। সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দেয়, ভালো সময় কাটায়। তবে সবাই জিজ্ঞেস করছে নাবিলের কথা, কারণ বিয়ের পর তো স্বামী স্ত্রী দুজনকে আসতে হয়, এটাই নিয়ম। তবে প্রত্যেকবার রিফাত সবটা সামলে নিয়েছে, কারণ ওর মতো সুন্দরভাবে নিহা সামলাতে যে পারবে না। সবাই আছে বলে নিহার আব্বু আম্মু কিছু জিজ্ঞেস করেনি নিহাকে, তবে ওনারা ভীষণ চিন্তায় আছে। নিহাকে দেখে ওনারা বুঝতে পারছেন না যে কোনো ঝামেলা হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, স্বাভাবিকই তো লাগছে। সবাই মিলে অনেক মজা আড্ডা দেওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে। রিফাত এই সময়টারই অপেক্ষা করছিল, কখন সবার থেকে বলে বের হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে ফুফিকে বলে, আর নিহা মাহিকে না বলে চলে আসে। প্রথমে ফুপ্পি যেতে দিতে চায়নি, পরে অবশ্য রাজি হয়েছে, কারণ রিফাত জানে যে কোনো এক টেনশনে নাবিল আছে, আর একা থাকলে আরও বেশি কষ্ট পাবে। নাবিলকে সামলানোর জন্য হলেও রিফাতকে বাসায় যেতে হবে, আর একা একা বাসায় থাকা যায় নাকি, এমনিতেই মন খারাপ লাগে। বাসায় আসার পথে নাবিলের পছন্দের কিছু খাবার কিনে নিয়ে আসে। রিফাত ঠিক করেছে আজ খাবার নিয়ে যাবে এবং দুজন আড্ডা দিয়ে মাঝরাতে ছাদে বসে খাবে। খুব সুন্দর হবে ব্যাপারটা, এতে সময়টাও ভালো যাবে আর মনটাও ভালো লাগবে। নাবিল মন খারাপ করবে দেখে হালকা খাবার খেয়ে নেয়। তারপর মায়ের রুমে গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মা মাথায় হাত বোলাতে বোলাতে বলে, বাবা কিছু কি হয়েছে তোর? আম্মুকে বলতে পারো, কিন্তু কষ্ট পেও না। কাউকে বললে দেখবে টেনশনও কমবে, আবার মনটাও হালকা হবে, ভালো লাগবে। তোমার আর নিহার মধ্যে কি কিছু হয়েছে? নাবিল উঠে বসে এবং বলে, ওর সাথে আমার আবার কি হবে? তাহলে তোমার মন খারাপ হয়ে আছে কেন? আর তোমার প্রিয় মানুষের সাথে বিয়েটা হয়েছে, যার জন্য এতদিন অপেক্ষা করছো, তাকে পেয়েছো, তারপরে এমন কেন লাগছে তোমাকে? নাবিল কথা ঘুরানোর জন্য বলে, আরে তেমন কিছু না আম্মু, এই যে ফুপ্পির বাসায় যেতে পারলাম না, সবাই কি না কি ভাববে, এই জন্য একটু মন খারাপ হচ্ছে। আরও হাবিজাবি কিছু বলে মায়ের সাথে কথা বলে শেষ করে। কথা বলার মধ্যেই বাসার কলিং বেলের শব্দ হয়। নাবিলের আম্মু বলে, এখন আবার কে এলো? তুমি বসো, আমি দেখে আসছি। নাবিল দরজা খুলে অবাক হয় যখন দেখে রিফাত দাঁড়িয়ে আছে, কারণ রিফাত তো আর এখন এখানে থাকার কথাই না। নাবিলের অদ্ভুতভাবে তাকানো দেখে রিফাত হেসে ওঠে এবং বলে, ঘরে তো আগে ঢুকতে দিবা নাকি? কে এলো নাবিল? রিফাত উত্তর দেয়, আমি। আন্টি চলে এসেছি, একা একা থাকা যায় নাকি? এরপর রুমে ঢুকে খাবারগুলো রেখে নাবিলের আম্মুর সাথে কিছু কথা বলে দুজন নিজের রুমে চলে যায়। নাবিলের আম্মু শুয়ে পড়েছে। রুমে গিয়ে নাবিল কিছু বলার আগেই রিফাত ফ্রেশ হতে চলে যায় এবং এসে বলে, আমাকে আবার জেরা করতে বসো না, খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, তোমাকে ছাড়া ভালো লাগছিল না। আর কিছু জিজ্ঞাসা করো না প্লিজ। এবার ছাদে যাই, অনেক দিন ধরে গেম খেলা হয় না, খেলবো। পরে খাবারও এনেছি, পার্টি হবে, চলো।
নাবিলও আর কিছু বলেনি, কারণ রিফাত চলে আসে। এখন নাবিলেরও কিছুটা ভালো লাগছে, না হলে যে একা বসে থেকে আরও খারাপ লাগতো। এদিকে নিহা মায়ের থেকে জানতে পারে রিফাত চলে গেছে, তাই সবাই যখন শুয়ে পড়ে মাহি আর নিহা এক রুমে আছে, তবে মাহিও এখন গভীর ঘুমে। অনেকক্ষণ চিন্তা করে বলে, বলেছিলাম রিফাত ভাইয়াকে কথা আছে, তবুও চলে গেল। আমি কি এখন একটা কল দিব, নাকি অন্য কিছু ভাববে? না রে বাবা, উনি তো আমাকে ছোট বোনের মতো আদর করে, কিছু ভাববে না, এটা শিওর থাকা যায়। আর নাবিল সাহেবও নিশ্চয়ই শরীর খারাপ, যখন ঘুমিয়েছে। যেই ভাবা সেই কাজ। রিফাতকে কল করে নিহা। নাবিল আর রিফাত মাত্রই খেলাটা স্টার্ট করেছিল, এর মধ্যে ফোনটা বেজে ওঠে। নাবিলের দিকে রিফাত একবার তাকিয়ে দেখে। নাবিল জিজ্ঞেস করে, কি হলো, কে কল করেছে আর রিসিভ করছিস না কেন? এত রাতে আবার কেউ ফোন করে নাকি? হয়তো কোনো বিপদ, রিসিভ কর। রিফাত নাবিলকে উদ্দেশ্য করে বলে। নিহা কল করেছে। নাবিল তো অবাকের চরম পর্যায়ে। নাবিল বলে, নিহা তোকে এত রাতে কল করলো কেন? গাড়িতে বলছিল আমার সাথে নাকি কথা আছে, হয়তো সেজন্য ফোনটা করেছে। দাঁড়াও না, আগে রিসিভ করি। আচ্ছা, রিসিভ করে স্পিকারে দে, তাহলে আমিও বুঝতে পারবো কি বলছে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। রিসিভ করতেই নিহা বলে, হ্যালো ভাইয়া। হ্যাঁ নিহা বলো, শুনছি। নাবিল ভাইয়া কি আপনার সাথে আছে? রিফাত একবার নাবিলের দিকে তাকায়, নাবিল ইশারায় নাক করে বলার জন্য। রিফাতও উত্তর দেয়, না, নাবিল ঘুমিয়ে পড়েছে। আচ্ছা যাক বাবা, এবার নিশ্চিন্তে কথা বলতে পারবো। তবে আপনাকে কথা দিতে হবে, আপনি ওনাকে কিছু বলবেন না। আর না বলে চলে গেলেন যে। আচ্ছা বলবো না, কি বলবে বলো। কি এমন কথা এত রাতে বলতেই হবে, বলো শুনি। আর দরকার ছিল বলে চলে এসেছি, তোমাকে বলতেও পারিনি। আচ্ছা, আপনার বন্ধুর কি কারোর সাথে সম্পর্ক আছে নাকি? রিফাতের খুব বেশি হাসি পাচ্ছে, মনে হচ্ছে কোনো এক পিচ্ছি নাবিলকে শাসাচ্ছে, তাও আবার আর একজনের মাধ্যমে। রিফাত হাসতে নিলে নাবিল মাথায় থাপ্পড় দেয়, তারপর হাসি থামিয়ে বলে, কেন বলো তো, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে নাকি? আসলে তা না, তবে তেমন কিছু একটা। এবার তো নাবিল মিউট করে হা করে হেসে দেয়। নাবিল দাঁতে দাঁত চেপে বলে, আগে শুন না কি বলে। নাবিলেরও কেন জানি বাচ্চাদের মতো এমন গোয়েন্দা টাইপের কথা শুনে ভালোই লাগছে, তবে আরও শুনতে চাই ঠিক কি বলে। আর নিহা। রিফাত আবার জিজ্ঞেস করে, তা তোমার কেন এমনটা মনে হচ্ছে শুনি? নিহা কৌতূহল নিয়ে বলে, কেন দেখলেন না, আজ আমার সাথে আমার বাসায় এলো না, কেমন যেন ব্যবহার করছে আমার সাথে। আর বিকেলে আমার রুমে, এমনকি সামনেও এলো না। নিশ্চয়ই গার্লফ্রেন্ড না করেছে, তাই এমনটা করছে। বাবা, তোমার তো দেখছি দারুণ বুদ্ধি, অনেক কিছু বোঝো। নাবিলের দিকে তাকিয়ে বলে, আসল জিনিসটাই বুঝলে না। আপনি বা কেমনে পারলেন না নিজের বন্ধুকে জোর করে বিয়ে করা থেকে বাঁচাতে? নিশ্চয়ই মামা আর মামুনির কথায় বাধ্য হয়ে বিয়ে করেছে, না হলে তো কখনো আমাকে বিয়ে করতো না। অবশ্য আমিও করতাম না, বাধ্য হয়েই করেছি। শশা ইচ্ছে করে রুমের ভেতরে দরজা আটকে চলে আসি। আর কোনোভাবেই এই লোককে পছন্দ না। হয়তো দেখতে সুন্দর, তবে মানুষ ভালো না। নাবিল জানে এইসব বলার জন্যই নিহা কল করেছে, তাই আর নিতে পারছিল না, উঠে চলে গেছে। রিফাত একবার নাবিলের দিকে তাকায় এবং দীর্ঘশ্বাস ফেলে বলে, নেহা, তুমি কিন্তু যথেষ্ট বড় হয়েছো, এসব বিষয়ে ফাইজলামি না করাই ভালো। কথাটা বলে সাথে সাথে ফোনটা কেটে দেয় রিফাত। নিহা ফোনের দিকে তাকিয়ে বলে, যা বাবা, কথা শেষ না করার আগেই কল কেটে দিল। আসলে যে যেরকম তার বন্ধুও সেরকম থাকে, তাই না? এটাকেই বলে সঙ্গদোষ। আর আরেকজনের সাথে থেকে খারাপ হচ্ছে। রিফাত কলটা কেটে নাবিলের কাছে যায় এবং কাঁধে হাত রাখে। রিফাতের হাতের দিকে তাকিয়ে আবার সামনে তাকায় নাবিল। রিফাত বলে, কষ্ট পেও না, দেখবে সব ঠিকঠাক ভাবেই হবে। নাবিল হালকা হেসে বলে, ঠিকঠাক মনে হয় না এই জীবনে হবে রিফাত। তুমি কি আগে থেকে কিছু জানতে? তাহলে শুন, আমি আগে কিছু জানতাম না, কেউ আমাকে কিছু বলেনি। তবে আজকে সকালে জেনেছি নিহার ফেসবুক আইডি থেকে। ওর আইডি বোধহয় আমার ফোনে লগ ইন করে রেখেছিল, আমি তো আর জানতাম না। তারপর দেখি বন্ধু বান্ধবীদের সাথে মেসেজ করা। বিশ্বাস কর রিফাত, সেদিন দেশ ছেড়ে চলে যাওয়ার থেকেও বেশি কষ্ট তখন হয়েছিল। দেশ ছেড়ে যাওয়ার সময় তো এটা আশা ছিল ওকে পাবো, সব শেষে ফলাফল হিসেবে ওকে পাওয়া হবে। কিন্তু আজ যে হারিয়ে যাওয়ার ইঙ্গিতটা পেলাম, ইচ্ছে করছিল মরে যেতে। আমার যে আর এসব সহ্য হচ্ছে না রিফাত। আর কত অপেক্ষা কষ্ট সহ্য করলে ঠিক হবে সব কিছু? তুই বলবি আমায়? আমি যে আর এসব মানতে পারছি না। তুই প্লিজ কাউকে কিছু বলিস না, আমি চাই না জোর করে কিছু হোক। আর নিহা তো এখন আর বাচ্চাও নয় যে মজা করে বলেছে। আমি বিশ্বাস করি এখনো সব কিছুতেই সিরিয়াস, সব বুঝে। আর আমি চাই না ও নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু বাধ্য হয়ে বন্দি দশায় জীবন কাটাক। এতে ওর থেকে বেশি কষ্ট আমি পাবো।
আর কিছু বলতে পারেনি নাবিল। ইচ্ছে করেছিল চলে যেতে, তবে রিফাত দিচ্ছে না। আর এভাবে রিফাতে থেকে চলে গেলে যে রিফাতও কষ্ট পাবে। নাবিল নিজেই বলে, যা বাদ দে এসব, চল খেলাটা কন্টিনিউ করি। রিফাতও খুশি হয়, বলে, ইয়েস ব্রো, জীবনে প্রচুর স্ট্রং হতে হবে, নাহলে ধমকা হওয়ায় নুয়ে যেতে হবে। পরিস্থিতি যেমনই হোক, ভালো থাকা হতে হবে আমাদের নেশা, তাহলেই যে আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। শুরু হয় দুজনের আড্ডাআড্ডি লড়াই। খুব মজা পাচ্ছে রিফাত। সেই বিদেশে ছিল, সময় খেলা হয়েছে কত। আজ কতদিন পর এত সুন্দর এবং পুরনো দিনের মতো সময় কাটাচ্ছে। অবশ্য নাবিলও খুশি, ভালোই লাগছে। এই 3 দিন নিহা নাবিলের সাথে এক বিছানায় ঘুমিয়েছে। তবে ওদের মধ্যে ছিল অনেক দূরত্ব। কোনো ফিলিংসও ছিল না নিহার মধ্যে, কারণ ছিল অসুস্থতা। এরপর নিহা ব্যালকনিতে ইজি চেয়ারে শুয়ে শুয়ে বান্ধবীদের সাথে অনেক মেসেজ করে। সবাই তো অনেক দুষ্টমি করছে। এতে নিহার রাগ হচ্ছে, আবার চিন্তা হচ্ছে। একটা সুস্থ সম্পর্কে তো এমন হয় না। ওনার মধ্যে তো আমি কোনো পরিমাণ আমাকে পাওয়ার ইচ্ছে দেখলাম না। আচ্ছা, উনি খুশি তো নাকি? আমার কি সবটা মেনে নেওয়া উচিত নাকি? ওনার থেকে কি জানা উচিত? আচ্ছা, আমি তো এখন আর ছোট নেই, সংসার করার মতো যথেষ্ট বয়স এখন আমার হয়েছে। দুরু, আর ভাবাভাবির দরকার নেই। আমি আগে ঘুমাই, তারপর সব দেখা যাবে। এরপর নিহা ঘুমিয়ে পড়ে। এদিকে নাবিল আর রিফাত গেম খেলার পর অনেক দেরিতে ঘুমিয়েছে। ভোর অবধি তারা ছাদেই ছিল, তাই এখনও সকালবেলা অবধি ঘুমিয়ে আছে। নাবিলের আম্মুও ডাকাডাকি করেনি। একবার ছেলের রুমে ওকে দিয়ে কাজে লেগে পড়েছেন। উনি নিজেও এমনি কাজ দেরিতে উঠেছেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নিহার আম্মুর সাথে ফোনে কথা বলে নেয় এবং আশ্বাস দেয় সব কিছু ঠিকঠাক আছে, কোনো চিন্তা না করার জন্য। আর নাবিল বাসায়ও বলেছে আসলে সমস্যা থাকার জন্য যেতে পারেনি। এতে নাবিলের নিজেরও মন খারাপ লেগেছে। এবার নিহার আম্মু বলে, আচ্ছা ভাবি, সব কিছু ভালো হলে ভালো। আমাদের ছেলে মেয়ে দুটো যেমন ভালো থাকে, সুখে থাকে। নিহা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। মাহিও সাথে আছে। এখনও হালকা বিয়েবাড়ির আমেজ আছে, তবে আজকে সবাই চলে যাবে, তাই মন খারাপ হচ্ছে। এতদিন ওরা ছিল বলেই হই হুল্লোড় একটু বেশিই ছিল। সকালবেলা সবাই একসাথে অনেক আড্ডা খাওয়া দাওয়া করে নেয়। সকাল 11টা থেকে শুরু হয় সবার গোছগাছ, কারণ এতদিন এখানে থাকায় সব কিছু ছড়িয়ে ছিটিয়েছিল, যার কারণে একটু কষ্ট করে খুঁজতে হচ্ছে। বিকেলে আবার সবাই বের হয়ে পড়বে, কারণ এখান থেকে স্টেশন অনেকটা দূর। তারপর ওখানে গিয়ে রাতের ট্রেনটা ধরতে হবে। নিহার মাহি সে কখন থেকে রিনিয়ার পেছন পেছন ঘুরছে আর রিকোয়েস্ট করছে, প্লিজ রিনি আপু, আর কয়টা দিন থেকে যাও, তোমাকে ছাড়া ফাঁকা লাগবে। রিনিয়া নিহার মাথায় হাত বুলিয়ে বলেছে, বোকা মেয়ে, আবার আসবো তো, বুঝিসই তো ছুটি নিয়ে এসেছি অফিস থেকে। তারপর আবার 2-1 দিন থেকে তোরও তো চলে যেতে হবে শ্বশুর বাড়ি। আমরা 2 বোন একসময় চলে আসবো। ইচ্ছে মতো হই হুল্লোড় আর মজা মস্তি চলতেই থাকবে। রাগ করিস না মিহা মাহি, আর খুব সুন্দর করে নাবিলের সাথে সংসারটা করিস। ওরা খুব ভালো মানুষ, তোকে সবাই খুব ভালোবাসে। তুইও সবসময় ওদের সেই সম্মানটা দিস। বোন, জীবনে ভালো একজন জীবনসঙ্গী পাওয়া যে ভাগ্যের। আরও অনেকক্ষণ অনেক কিছু বোঝায় নিহাকে। নিহাও কোনো প্রত্যুত্তর দেয়নি, চুপচাপ বসে শুনে। নিহা কখনোই তেমন বেয়াদব ছিল না, সবসময় সবাইকে ভালোবাসে এবং সম্মানও করে। নিহা বলে, আচ্ছা আপু, কিন্তু তুমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবে। রিনিয়া মুস্কি হেসে বলে, আচ্ছা আসবো। নাবিল আর রিফাতের দুপুরে মায়ের ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়। রিফাতের একটা দরকার আছে, তাই নাবিলকে সাথে করে নিয়ে গেছে। এখন রিফাত যদিও সব কিছু চিনে, চলাচলে কোনো সমস্যা হয় না। আর বাসায় বলে গিয়েছে ফিরতে রাত হবে এবং ডিনার বাইরে থেকে করে আসবে, যেন অপেক্ষা না করে। এদিকে বিকেল হয়ে গেছে। বাসার মেহমানরা বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। নিহার এখন মনটা খারাপ। মাহিও বুঝতে পেরে বিরক্ত করছে না, বসে বসে টিভি দেখছে মাহি। এর মধ্যে নিহার বন্ধুর কল আসে। অনেকক্ষণ দুষ্টমি করে রাগায় নিহাকে। নিহাও রাগারাগি করে। বান্ধবী জিজ্ঞেস করে, কি রে নিহা, তুই আর স্যার কবে ভার্সিটিতে আসছিস? দেখি, আমি এখনো শিওর জানি না, তবে খুব শীঘ্রই চলে আসবো। আর এসেই প্রথমে তোদের মাথা ফাটাবো। আহাম্মক, এবার কল কাট। তারপর আরও কিছু ছাড়ি দিয়ে ফোন কেটে রেখে দেয় নিহা। নিহার আম্মু এর মধ্যে একবার এসে দেখে গেছে, তবে ফোনে কথা বলায় চলেও গেছে। নিহার আম্মু একবার সে ডেকে গেছে এবং বলেছে ওনাদের রুমে যাওয়ার জন্য। এরপর নিহা কিছু খাবার এনে মাহিকে দেয় এবং চলে যায় আব্বু আম্মুর রুমে। নিহা রুমে গিয়ে দেখে ওরা দুজন চিন্তামুখ করে বসে আছে। আব্বু আসবে বলতে নিহার আব্বু ইশারা করে যেতে এবং চলেও যায় ভেতরে। তারপর মেয়েকে বলেন, বসো মা, তোমার সাথে কিছু কথা আছে। নিহার আম্মু জিজ্ঞেস করে, নাবিল আসেনি কেন নিহা? নিহা সুন্দর করে উত্তর দেয়, আমি জানি না আম্মু। নিহার আব্বু মুখটাকে গম্ভীর করে বলে, আমি কিন্তু সিরিয়াস আছি ব্যাপারটা নিয়ে। নিহা একটু ভয় পেয়ে যায়। কখনো যে তার বাবার এমন রূপ দেখেনি। নিহার আম্মু বলে, সত্যি তুমি কিছু জানো না? আর নাবিল তোমাকে কিছু বলেনি? এবার নিহা উঠে দাঁড়ায় এবং বলে,
না আম্মু কিছু বলেনি, আর সারাদিন উনি আমার সামনেই আসেনি, এমনকি বাড়ি আসার সময়ও উনি সামনে আসেননি। উনি যে আসবেন না সেটাও আমি জানতাম না, রিফাত ভাইয়ার থেকে শুনেছি। ওহ আচ্ছা, তবে আমাকে নাবিল বলেছে ফোন দিয়ে ওর নাকি আজকে ভার্সিটি আছে আর ও কিছু দরকার আছে। কিন্তু আমি চাই নিহাত তুমি ফোন করে বলো রাতে নাবিলকে চলে আসতে। নিহা কিছু বলতে পারেনি, কারণ আজকে যে বাবা মাকে সিরিয়াস হতে দেখেছে। নিহা রুমে এসে কতক্ষণ বসে থাকে, এরপর মনে হয় আরে আজকে উনি তো ভার্সিটিতে যায়নি, তবে অযথা আম্মুকে মিথ্যা বললো কেন? আর বিয়ের এমন একটা নিয়ম নিয়ে এমন করার কি মানে আছে? উনি তো এমন করার লোক না, সবকিছুর সমাধান হবে। আগে ওনাকে আসতে বলি, তারপর বরং বিচারটা ঠিকভাবে করতে পারবো। নিহা প্রথমে নিজের নাম্বার দিয়ে নাবিলকে কল করে, কিন্তু নাবিল নিহার কলটা রিসিভ করেনি। আসলে ফোনটা নাবিলের সাইলেন্ট করা, তাই তেমন খেয়াল করেনি। না হলে এমন কখনো নাবিল করতো না। এদিকে নাবিল আর রিফাত সবকিছু শেষ করে রিসোর্টের দিকে রওনা দেয়। ওখানে খাওয়া দাওয়া করে বাসায় ফিরবে। অনেক ঘোরাঘুরি হলো আজকে, আর সময়ও খুব ভালো কাটলো। গাড়ি ট্র্যাপ করছে নাবিল আর রিফাত, একটার পর একটা কথা বলেই যাচ্ছে। নাবিলের সাথে উত্তর দিচ্ছে। রিফাত একবার জিজ্ঞেস করে, নিহার সাথে তোমার কথা হয়নি আজ? নাবিল কিছু বলেনি, এমন ভাব ধরে আছে যেন কিছু শুনতেই পায়নি। আসলে চাচ্ছে ব্যাপারটাকে এড়িয়ে যেতে, কারণ এসব শুনলে রিফাতও যে অনেক বেশি চিন্তা করবে, তাই নাবিল বলতে চায় না। রিফাত নিজেই বুঝতে পারে নাবিল কষ্ট পেয়ে সব এড়িয়ে যাচ্ছে। কিছু বলার জন্য নাবিলের দিকে তাকাতেই দেখতে পায় নাবিলের ফোনের আলো জ্বলছে। রিফাত বলে ওঠে, মনে হয় তোমাকে কেউ কল দিচ্ছে। নাবিল একবার ফোনের দিকে তাকিয়ে আবার সামনে তাকায়, একটু সাইডে গিয়ে গাড়ি থামায়। ফোনটা হাতে নিয়ে দেখে নিহার অনেকগুলো কল। নাবিল অনেক অবাক হয়, কারণ আজ অবধি কখনো নিহা নাবিলকে কল করেনি নিজে থেকে, আর আজ কিনা নিজে থেকেই কল করেছে। রিফাত বলে, কি হলো, কল রিসিভ করছো না কেন? আর কে কল করেছে তোলো? নাবিল সোজা সামনে তাকিয়ে অবাক করা কণ্ঠে বলে, নিহা কল করেছে? রিফাতও খানিকটা অবাক হয়। নাবিল বলে, এতগুলো কল করলো কেন? কোনো সমস্যা হয়নি তো? তুমি জলদি কল ব্যাক করো, তাহলেই আমরা জানতে পারবো। কল ব্যাক করতে নিহা রিসিভ করে। নাবিল হ্যালো বলার আগে নিহা জিজ্ঞেস করে, কোথায় আছেন আপনি? নাবিল অবাক হয়ে যায়, এমন প্রশ্নে যেন পাকা গিন্নির মতো প্রশ্ন করছে। নাবিল কোনো কথা বলছে না দেখে নিহা বলে, বুঝেছি, আপনি কিছু বলবেন না, আর বলতেও হবে না। এখন রিফাত ভাইয়াকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসুন। আর হ্যাঁ, যদি না আসেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর কোনো কথার সুযোগ না দিয়ে নিহা কল কেটে দেয়। নাবিল অবাক হয়ে বলে, রিফাত, আমাদের নিহা বলছে যেতে। রিফাত শুনে জুড়ে একটা হাসি দেয়। বাবা বাবা বাবা, তোমার বউ তো দেখছি তোমাকে ভুলে নাই, বরং তোমার প্রেমে পড়ছে। নাবিল হালকা খুশি দিয়ে বলে, তুই থামবি? তাহলে এখন আমাদের কি করা উচিত? তাহলে গাড়ি ঘোরাও, আর না গেলে কেমন দেখায়। যতই হোক এটা একটা নিয়ম, মানার জন্য হলেও যাওয়া উচিত। আর এখন তো বউ নিজেই ফোন করে ডাকছে, না গিয়ে থাকার উপায় কি আর আছে? নাবিল নিচেও মুস্কি হাসে এবং বলে, যা মজা করার করে নে, আমিও তোর বিয়ের সময় সুদে আসলে ফিরিয়ে দেব। রিফাত শব্দ ছাড়া হাসে এবং মনে মনে বলে, তখন এসব করতে পারবে না, তোমার বোনকেই দেখো, হাতিয়ে নিব নিজের করে। পরক্ষণেই আবার মনটা খারাপ হয়ে যায় রিফাতের। আচ্ছা, আদৌ কি এটা কোনো সম্পর্কে পরিণত হবে? কোনোদিন কি মাহিকে পাওয়া হবে রিফাতের? মাঝে মধ্যে অনেক বেশি চিন্তা হয়। এদিকে নিহা বাসায় বলে দিয়েছে নাবিল আর রিফাত আসবে, কারণ নিহা জানে নাবিল আসবেই, না আসতে পারলে পরে ফোন দিয়ে বলতো। তবে বলেনি যখন, তাহলে নিশ্চয়ই আসবে। যদিও একটু খুশি লাগছে, কারণ নিহা নাবিলের উপর খবরদারি করছে। আর আজ এলে নিহা ঠিক করে রেখেছে আরও কিছুক্ষণ ঝাড়বে, সাথে নিজে লুকিয়ে লুকিয়ে ইচ্ছে মতো হেসেও নিবে। মাহি আর নিহা বসে বসে আজ গেম খেলছে ড্রয়িং রুমে। এখন রাত অনেকটা হয়ে গেছে, এখনও নাবিলরা আসেনি। এখন একটু একটু নেহা চিন্তা হচ্ছে, আচ্ছা আসবে তো? মাহি কতবার বলে যাচ্ছে ভাইয়াকে ফোন দেওয়ার জন্য, কিন্তু নেহা কিছুতেই ফোন দিচ্ছে না। এরপর মাহির জোড়াজুড়িতে রিফাতের ফোনে কল দেয় নিহা, কোথায় আছে জানার জন্য। জিজ্ঞেস করতে উত্তর দেয়, সরি গো, আমরা আসতে পারবো না। নিহা কম কিসে, আর কোনো কথা না শুনে না বলে সোজা কল কেটে দেয়। নিহার প্রচণ্ড রাগ হচ্ছে। মাহি জিজ্ঞেস করছে, কি হলো বলো তো? নিহা কিছু বলছে না। হঠাৎ ফোনটা সোফায় ফেলে নিজের রুমে চলে যায় এবং দরজা ভেতর থেকে আটকে রাখে। মাহি আর নিহার আম্মু কিছু বুঝতেও পারছে না। নিহার আম্মু তাড়াতাড়ি করে নাবিলকে কল দেয় এবং জানতে পারে ওরা প্রায় এসেই পড়েছে। রিফাত আর নাবিল দুজন মিলে আসছে। এদিকে গাড়ি ঘুরিয়ে রিফাত আর নাবিল মিষ্টি, ফলমূল আরও অনেক কিছু কিনে ফুপ্পির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যদিও ফুপ্পির বাসায় সবসময় নাবিল যায়, তবে আজ কেমন জানি অন্যরকম লাগছে, সাথে লজ্জাও লাগছে প্রচুর।
নাবিল নিজের মাকে ফোন দিয়ে জানিয়ে দেয় ফুপ্পির বাসায় যাচ্ছে। নাবিলের আম্মু অনেক খুশি হয় খবরটা শুনে, সাবধানে যাওয়ার জন্য বলে, কলটা রেখে দেয়। সবাই এখন খুব খুশি, নিহার আব্বু আম্মুও খুব খুশি। তবে নিহা রাগ করে এখনও রুমে আছে। নিহা তো এখন আর জানে না যে ওরা আসছে। নিহা চুপ করে রুমে শুয়ে আছে, ইচ্ছে করছে না বাইরে বের হতে। কেন জানি নাবিলের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে ঘাড় ধরে এনে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। সবার সম্পর্ক তো কত নর্মাল, আর এই আজব প্রাণী বিশিষ্ট মানুষ কেন যে এমন সম্পর্ক তৈরি বা করলো, আবার এমন দূরে দূরে থাকছেই বা কেন। খুব ইচ্ছে করছে নাবিলকে কল করে ইচ্ছে মতো গালিগালাজ করতে। এর মধ্যে নাবিল আর রিফাত বাসায় এসে পৌঁছে গেছে। এসে ফুপ্পির আর ফুফার সাথে কুশল বিনিময় করে নেয়। কেন জানি লজ্জায় আজ কোনো কথাই বলতে পারছে না, ঠিক যেন জামাই জামাই লাগছে। অন্যদিন হলে তো পুরো বাসা মাথায় করে রাখতো, আর আড্ডার তো কোনো কমতিই নেই। কিন্তু আজ যে সম্পূর্ণ বিপরীত। তবে নিহার আব্বু আম্মুকে দেখেই বোঝা যাচ্ছে খুব খুশি হয়েছেন। নাবিল মনে মনে ভাবছে, আজ এলাম বলে এত সুন্দর মুহূর্ত দেখতে পেলাম। ফুপ্পি নিশ্চয়ই এতক্ষণ আমার ব্যবহারে কষ্ট পেয়েছিল। নিহা রুমে থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে বাইরে প্রচুর শব্দ। মনে হয় কেউ এসেছে, তবে ও ভাবছে ও না যে নাবিল এসেছে। আপাতত সে চাইছেও না যে নাবিল আসুক, তবে শোধ নিয়ে ছাড়বে যখনই দেখা হোক না কেন। নাবিল এসে থেকে এদিক ওদিক নিহাকে খুঁজে যাচ্ছে, কিন্তু একবারও দেখতে পায়নি। মনটা খোঁজ করছে নিহা একবার জন্য হলেও দেখার জন্য, তবে লজ্জায় জিজ্ঞেসও করতে পারছে না। রিফাত ব্যাপারটা বুঝতে পারে, তাই নিজে থেকে জিজ্ঞেস করে মাহিকে, নিহা কোথায় গো? মাহি এখন আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে। আসলে বাড়তি বয়স তো, পরিবর্তন হচ্ছে, সাথে আচার আচরণেরও। মাহি পাশেই বসা আস্তে আস্তে বলে, নিহাপু তো রুমে আছে, একটু আগে দেখলাম কার সাথে কথা বললো, আর কিচ্ছু জানি না। ফোনটাকে আছাড় দিয়ে সোজা রুমে চলে গেছে, এখনো ওখানেই আছে। ফুপ্পি, আমি কত টাকাটা কি করেছি কিছুই বলেনি। আচ্ছা রিফাত ভাইয়া, তুমি কি কিছু জানো? একটু আগে কি ভাইয়াকে ফোন টোন দিয়েছিলে নাকি? রিফাত এবার ব্যাপারটা বুঝতে পারে, সুন্দর করে একটা মুচকি হাসি দেয়। মাহি ভালো করে রিফাতের দিকে তাকিয়ে সবটা বোঝার চেষ্টা করছে। মনে মনে বলে, অকারণে এভাবে হাসছে কেন? না জানি এই হাসি দিয়ে কত মেয়েকে পটিয়েছে। মানুষটা আসলেই সুন্দর। মাহি এবার রিফাতের হাতে হালকা ঝাঁকুনি দিতেই রিফাত কেঁপে ওঠে। রিফাতের শরীরে যেন 1 মিনিটের জন্য কারেন্টের শক খেয়ে গেছে। মাহি এখনো হাত ধরেই আছে। রিফাত এহম এহম কাশ দিয়ে বলে, কি হলো, কি এমন করছো কেন? মাহি একবার ভাইয়ার দিকে তাকিয়ে দেখে ফুপ্পির সাথে কথা বলায় ব্যস্ত। এরপর ফিস করে বলে, কি হলো, কিছু বলছো না কেন? পাকা মেয়ে তুমি, কি জানতে চাইছো? হ্যাঁ, আর এগুলো শিখলে কোথা থেকে? নাবিলকে তো দেখি, বলতে হয় একবার। আর কিছু বলতে পারেনি। এর আগেই মাহি রিফাতকে চিমটি কেটে উঠে নাবিলের পাশে চলে যায়। অনেকক্ষণ হলো ওরা সবাই এসেছে, এখন তো ফ্রেশ হতে হবে। তাই নিহার আম্মু বলে, রিফাত তুমি বরং মাহি যে রুমটায় আছে ওটায় চলে যাও এবং ফ্রেশ হয়ে নাও। মাহি আমার সাথেই থাকবে। আচ্ছা আন্টি, আগে ফ্রেশ হয়ে নিন। নিহার আম্মু তারপর নাবিলের কাছে চলে আসে। নাবিলের কাছে এসে বলে, চল বাবা, নিহা নিজের রুমেই আছে, ফ্রেশ হয়ে নিবি। এরপর নাবিলও ফুপ্পির পেছন পেছন যাওয়া ধরে। তবে নাবিল বুঝতে পারছে না সে কখন থেকে নিহা নিজের রুমে বসে আছে কেন। নাবিলকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে নিহাকে ডাকতে শুরু করে, নিহা দরজা খোলো, মেহমান এসেছে। নিহা দরজা খোলো। নিজের রুমে বালিশে মুখ গুজে শুয়েছিল নিহা। মায়ের ডাকে হুঁশ আসে, তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। হয়তো কোনো আত্মীয় এসেছে, আর এখন দরজা না খুললে বকা খেতে হবে। আর আম্মুরই বা কি দোষ, তাকে কোনো কষ্ট দিব? মুখটা মুছে সুন্দর করে মাথায় কাপড় দেয়। একবার আয়নায় তাকিয়ে নিজেকে দেখে সব ঠিক আছে কিনা নিহা নিজেকে দেখে নিচেই বলে, বাহ বাহ নিহা, এই দুদিনেই তোর পরিবর্তন। পুরো বউ দেখাচ্ছে, কানে নাকে গলায় গহনা থাকায়, তারপর যখন মাথায় কাপড় দেওয়ার ফলে পুরো বউ যে বোঝা যাচ্ছে। স্বামীর সংস্পর্শ ছাড়াই এত সুন্দর লাগছে, না জানি তখন কেমন লাগে। কথাটা বলে নিজেই লজ্জা পায়। আবার যখন দরজায় কড়া শব্দ হওয়ার পর দরজা খুলে দেয়। প্রথমে নিজের মাকে দেখে বলে, কি হলো আম্মু, কে এসেছে? নিহার আম্মু মুস্কি হেসে বলে, যাও বাবা, আগে ফ্রেশ হয়ে নাও।